হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ভাইয়া ওয়েলকাম করছি আমাদের আজকের মাস্টার বায়োলজি এমসিকিউ ওয়ান শট কোষ বিভাজন অধ্যায়ের উপরে। তোমাদের সবার ডিমান্ডিং এমসিকিউ ওয়ান শট, সিকিউ ওয়ান শট তো পুরোটাই আমাদের প্লেলিস্ট ভাইয়া তোমাদেরকে দিয়ে রেখেছি। ইনশাল্লাহ এমসিকিউ আমাদের ওয়ান শট প্লেলিস্টে রেডি হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ এই অধ্যায়ের পরে আর 2টা অধ্যায় থাকবে বোটানির, তাহলে আমাদের পুরো 7টা অধ্যায় শর্ট সিলেবাস শেষ হয়ে যাবে। তোমাদের জুলজিও ইনশাল্লাহ আমি শেষ করে দিব, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ। তোমরা এই ক্লাসগুলো করলে দেখবে তোমাদের ম্যাক্সিমাম এমসিকিউ তোমাদের কভার হয়ে যাচ্ছে। এবং তোমরা যদি এই এমসিকিউ গুলো একটু বাসায় একটু পড়াশোনা করো, এর সাথে যেহেতু আমি অনেক কিছুই পড়াই, তো তোমার দেখবা পুরো অধ্যায় একটা ভালো গুছানো হয়ে গেছে। এবং বিশ্বাস করো এই একই এমসিকিউ তুমি ইনশাল্লাহ এডমিশনে গিয়েও পাবা। সো ইন ফিউচার তুমি যদি এডমিশনের আগে ওই সময়টা তুমি যদি এই অধ্যায়ের ক্লাসটা করো, দেখবে তোমার একই ক্লাসেই তোমার এডমিশনেরও প্রায় 80% প্লাস পড়াশোনা ইনশাল্লাহ হয়ে যাচ্ছে অলমোস্ট। ওকে, তো তোমরা একটু ভালো করে মনোযোগ দাও। আমি ডক্টর আবরার হাবিম ফ্রম মাস্টার বায়োলজি ফ্রম বন্দি পাঠশালা, অ্যান্ড আই এম হিয়ার উইথ ইউ ফর দিস জার্নি। তোমরা আমার সাথে আছো, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার এই চ্যানেল আলহামদুলিল্লাহ 100,000-এর মাইলফলককে স্পর্শ করেছে, এটা আমার একটা আবেগের জায়গা। তো আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি ক্লাসটা শুরু করতেছি। ইনশাল্লাহ তোমরা যারা ক্লাস করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার যে মেডিকেল ব্যাচ, মেডিকেল ব্যাচের নাম হচ্ছে মেডিট্রুপস। ওকে, এই মেডিট্রুপসের মেডিকেল ব্যাচে তোমাদের সবাইকে ওয়েলকাম। এইচএসসির পরে আমরা পূর্ণাঙ্গভাবে এই কোর্সটা ইনশাল্লাহ আবার একদম নতুন করে পুরো ক্লাস এক্সাম সবকিছু শুরু করব। এবং এই একটা কোর্স করলে ইনশাল্লাহ তোমাকে আর কোনো কিছুতেই তোমাকে যেতে হবে না। এই একটা কোর্সে তোমার সম্পূর্ণ মেডিকেল প্রিপারেশন হবে। ঠিক আছে, তো ভাইজান শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোষ বিভাজন, ফার্স্টে আমরা কিছু এমসিকিউ আছে, আমি এমসিকিউ পড়ানোর সময় একই সাথে আমি তোমাকে এই রিলেটেড বাকি এমসিকিউ গুলো ইনশাল্লাহ পড়াই দিব। তো ভালো করে মনোযোগ দাও, তাইলে ইনশাল্লাহ কাজ হবে। বলছে কোষ বিভাজন কে আবিষ্কার করেন। যেহেতু এটা একটা অধ্যায়, বলতে পারো ভাই আবিষ্কারকের নাম কি পরীক্ষায় আসে? উত্তর হচ্ছে আসে। কিছু কিছু নাম আসে যেগুলো ইম্পর্টেন্ট। ওই কিছু কিছুটা তুমি বুঝবা কি করে, এটা বুঝাই দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। বুঝা গেছে? তো তোমরা খেয়াল রাখো, তাইলেই হবে। কোষ বিভাজন আবিষ্কার করে আমরা জানি স্যার ওয়াল্টার ফ্লেমিং। এবং মজার বিষয় হচ্ছে ভাই, এই ফ্লেমিং এর আরো একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। তিনি শুধুমাত্র কোষ বিভাজনই আবিষ্কার করেন নাই, তিনি মাইটোসিস নামকরণটা করেছেন। তো খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি কোষ বিভাজনের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস। এর মাধ্যমেই আজকে তুমি এত বড় হয়েছো, এর মাধ্যমেই তোমার 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 পুরো শরীর স্বাস্থ্য এই যে বিশাল আকৃতি লাভ করেছে, এটা কিন্তু পুরোটাই মাইটোসিসের মাধ্যমে। তো আজকে যদি এই ওয়াল্টার ফ্লেমিং ভাই মাইটোসিস নামকরণ না করতো, হয়তো নামটা থাকতো, হয়তো অন্য একটা নাম থাকতো, কিন্তু যাই হোক তুমি মাইটোসিস ডাকতে পারতো না। আলটিমেটলি এই মাইটোসিস নামের পেছনে দায়ী হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। এখন খেয়াল করে দেখো, যদি পরীক্ষা আসে এই কোষ বিভাজন, খেয়াল করে দেখো ওয়াল্টার ফ্লেমিং কোথায় প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেছেন। তাহলে একই সাথে 2টা এমসিকিউ। ওয়াল্টার ফ্লেমিং কোষ বিভাজন আবিষ্কারক, ভেরি গুড। তিনি প্রথম কোথায় কোষ বিভাজন দেখেছেন? কারণ কোষ বিভাজন দেখাটাও ইম্পর্টেন্ট। কোষ যেরকম প্রথম দেখেছেন, আসলে কোষ দেখেন নাই। আমরা রবার্ট হুককে বলি কোষবিদ্যার জনক, আধুনিক কোষবিদ্যা বললে আমরা বলি সোয়ানসন। হ্যাঁ, কিন্তু কোষ বিভাজনের বেলায় এরকম আধুনিক এসব কিছু নাই, জাস্ট একজনের বিজ্ঞানী নাম হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। সে ওয়াল্টার ফ্লেমিং কোথায় কোষ বিভাজন লক্ষ্য করেছেন? সামুদ্রিক স্যালামেন্ডারে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সামুদ্রিক স্যালামেন্ডারের মধ্যে তিনি প্রথম এই কোষ বিভাজন লক্ষ্য করেন। তো কোষ বিভাজনের স্টার্টিং পার্ট থেকে আমার এই 2টা প্রশ্ন আছে। চলে আসি এরপরে ভাই, কোন ধরনের কোষ বিভাজন, কোন ধরনের জীবের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে অ্যামাইটোসিস প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ। তার মানে আমরা সরাসরি কোষ বিভাজনের যে 3টা ভাগ আছে, এই ভাগের মধ্যে কিন্তু আমরা সরাসরি ঢুকে গেছি যে কোনটা আসলে আমাদের বেশি ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো, আমরা নর্মালি জানি যে ভাই আমাদের কোষ বিভাজন 3 প্রকার। কোষ বিভাজন আছে কত প্রকার? 3 প্রকার। এখন খেয়াল করে দেখো, কোষ বিভাজন 3 প্রকারের মধ্যে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। মাইটোসিস মানে নর্মাল মাইটোসিস না, এইটা হবে একটু অনুন্নত যারা আছে ভাই, যেমন আদিকোষ, ব্যাকটেরিয়া, ইস্ট, এরকম যারা এক কোষী, যাদের একটা কোষ, এদের মধ্যে অ্যামাইটোসিসটা হয়। এবং তোমরা জানো এটা একটা সরল প্রক্রিয়া। তোমরা জানো এটা একটা সরল প্রক্রিয়া, খুবই সিম্পল, কোনো ধরনের জটিল বিক্রিয়া নাই। মাইটোসিসের মধ্যে যেরকম অনেকগুলো ধাপ আছে, মিওসিসে যেরকম অনেকগুলো ধাপ আছে, এমন কিছুই নাই। জাস্ট একটা কোষ, মাঝখানে 2 ভাগে এরকম চ্যাপ্টার হয়, চ্যাপ্টার মাঝখানে আলাদা হয়ে যায়, শেষ, 2টা কোষ। তো খুবই সিম্পল একটা প্রক্রিয়া হচ্ছে অ্যামাইটোসিস। এটা মূলত এক কোষ, যেমন ব্যাকটেরিয়া, তারপরে ধরো ইস্ট, মানে একটু আদি কোষ যারা আছে, বুঝছো, বেসিক্যালি তাদের মধ্যে হয় এই অ্যামাইটোসিস প্রক্রিয়া। যেমন আমরা পড়েছি ব্যাকটেরিয়ার যে সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া, এটাকে বলা হয় দ্বিভাজন। এই যে ভাই দ্বিভাজন লিখলাম বা বললাম ভাই, এই দ্বিভাজন হচ্ছে এক ধরনের অ্যামাইটোসিস। আমার উত্তর হচ্ছে এখানে এককোষী। অ্যামাইটোসিস হচ্ছে এককোষীর ক্ষেত্রে, মোটামুটি এককোষী জীব যারা, ব্যাকটেরিয়া একটা এককোষী জীব, মাত্র কোষ দিয়ে বডি গঠিত, এরকম এককোষী জীবের ক্ষেত্রে আমার অ্যামাইটোসিস প্রক্রিয়াটা ইম্পর্টেন্ট। চলে আসি পরেরটায়, নিচের কোনটা নিউক্লিয়াসের বিভাজন। খেয়াল করে দেখো ভাই, খুবই সিম্পল।
যে কোনো কোষ বিভাজনের দুইটা ধাপ আছে। একটা হচ্ছে এই কোষের নিউক্লিয়াস যে আছে না ভাই, নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়, আবার সাইটোপ্লাজমটা বিভাজিত হয়। সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দুইটা জিনিস বিভাজিত হয়। নিউক্লিয়াসকে বায়োলজির ভাষায় বলা হয় ক্যারিয়ন। কি বলা হয়? ক্যারিয়ন। ক্যারিয়ন তার মানে নিউক্লিয়াসের বিভাজন। বিভাজন ইংলিশটা মানে বায়োলজিক্যাল টার্মে এটা ইংলিশটা হচ্ছে, গ্রিক শব্দটা হচ্ছে কাইনেসিস, মানে বিভাজন। তার মানে ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, বিভাজন মানে কাইনেসিস। তার মানে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলি? ক্যারিওকাইনেসিস। আর যখন আমি বলবো সাইটোপ্লাজমের বিভাজন, এটাকে বলা হয় সিম্পল সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস নামটা কিন্তু খুব আহামরি কঠিন না, তাই না? এখন আসি ভাই, কখনো কখনো বুঝছো নিউক্লিয়াসের বিভাজন অসংখ্য হইতে পারে। যে ভাই একটা কোষের মধ্যে অসংখ্য নিউক্লিয়াসের বিভাজন, এটাকে আমরা বলি মুক্ত নিউক্লিয়ার বিভাজন। মানে কোষ একটাই, এর মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস, অনেকগুলো নিউক্লিয়াস। একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস, এটাকে আমরা বলি মুক্ত নিউক্লিয়ার বিভাজন। কি বলি? মুক্ত নিউক্লিয়ার বিভাজন। একটা কোষের মধ্যেই অসংখ্য নিউক্লিয়াস, এটাকে আমরা কি বলি? মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এই জিনিসটা ভাই খুবই ইম্পর্টেন্ট। এটা দুইটা ক্ষেত্রে হইতে পারে। এটা উদ্ভিদ কোষের বেলায় হতে পারে, প্রাণী কোষের বেলায় হতে পারে। যখন এই জিনিসটা উদ্ভিদ কোষের বেলায় হয়, উদ্ভিদ কোষে যখন আমরা এই জিনিসটা দেখতে পাই, তখন আমরা এটাকে বলি সিনোসাইট। কি বলি? সিনোসাইট। উদ্ভিদ কোষে যখন এই ঘটনাটা হয়, আমরা এটাকে বলি সিনোসাইট। আর যখন এই একই জিনিস যখন প্রাণী কোষের বেলায় হয়, আমরা তখন পয়ের সাথে মিল রেখে মনে রাখবা, আমরা তখন এটাকে বলি প্লাজমোডিয়াম। আমরা তখন এটা কি বলি? প্লাজমোডিয়াম। যখন উদ্ভিদ কোষের মধ্যে এরকম অসংখ্য নিউক্লিয়াসের বিভাজন হয়, মুক্তভাবে ফ্রিলি নিউক্লিয়াস ডিভিশন করে, এটাকে আমরা বলি সিনোসাইট। আর প্রাণী কোষের বেলায় বলি প্লাজমোডিয়াম। খেয়াল রাখবা, ঠিক আছে? এই জন্য এই দুইটা ওয়ার্ড আমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা চলে আসার পরে সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে আমি তোমাকে পড়ায় ফেলছি। সাইটোপ্লাজমের বিভাজন মানে সাইটোকাইনেসিস, একদম দুধ ভাত, রাইট? একদম দুধ ভাত। আর নিউক্লিয়াসের বিভাজন মানে ক্যারিওকাইনেসিস। ওকে, এখন আসি পরেরটায়, কোনটিকে নিউক্লিয়াসের বিভাজন বলে? এগুলো বাচ্চা জিনিস, তোমরা পারতেছো। ক্যারিওকাইনেসিস। তার মানে আমার এটা উদ্দেশ্য হচ্ছে একটাই, যে কোন জায়গা থেকে প্রশ্নটা বেশি আসে তুমি অলরেডি কিন্তু ধারণা করতে পারতেছো, যে ভাই এই জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি আসে। দেখবে ইনশাল্লাহ তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও, তুমি এগুলো পেয়ে যাবা। ম্যাক্সিমাম বোর্ডে দেখবা এই টাইপের প্রশ্নগুলো চলে আসবে, কমন তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, তো তোমাদের আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখি, তোমাদের অনেকেই মেডিকেল বিষয়ের সময় আমার হচ্ছে অনেক মেসেজ করো। কোর্সটা অনলাইন কোর্স আছে, আমি আসলে অফলাইনে তেমন কোনো স্টুডেন্ট পড়াই না। তারপরে অনেক মেসেজ আমার কাছে থাকে, ভাইয়া আমাদেরকে একটু অফলাইনে পড়ান, বা আমাদের জন্য অন্তপক্ষে অফলাইনে টিচার ম্যানেজ করে দেন। যেহেতু আমি ঢাকা মেডিকেলে আছি, তো ঢাকা মেডিকেল বলো, সলিমুল্লাহ সোহরাওয়ার্দী মেডিকেল বলো, বা বাংলাদেশের যে কোনো মেডিকেল, বরিশাল, সিলেট, সব জায়গায় কিন্তু আমাদের স্টুডেন্টরা আছে, বুঝছো, যারা চান্স পেয়েছে আমাদের কাছে পড়ে, তো বা আমাদের পরিচিত মানুষজন আছে। তো তোমাদের যাদের আসলে অনেক সময় এরকম তোমাদের বাসায় এডমিশনের সময় বাসায় টিচার রেখে পড়ানোর প্ল্যান থাকে, যারা আমাকে নক করো, তাদেরকে আমি আমাদের একটা নাম্বার দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমার ওই নাম্বারে তোমাদের ডিটেলস লিখে তোমরা আমাকে নক করবা, যাদের বাসায় পড়ানোর, বাসায় টিচার রাখার প্ল্যান থাকে, যারা কোনোভাবে কানেক্ট করতে পারছো না একজন ভালো টিচারের সাথে, বা একজন ঢাকা মেডিকেলের কারোর সাথে, বা আমার সাথে এনি হাউ। সো তাদের জন্য আমি একটা নাম্বার দিয়েছি, আমার আরেকটা সেপারেট একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা ওই নাম্বারেই সরাসরি হচ্ছে তোমার শুধু হোয়াটসঅ্যাপ করবা, হোয়াটসঅ্যাপে তোমরা হচ্ছে জানাবা যে তোমার আসলে যে একজন টিচার লাগবে লোকেশন দিয়ে, তারপর আমি তোমাদের সেই নাম্বারটা আমি জায়গা মতো ফরওয়ার্ড করে দেবো। বা যদি আমার যেই স্পেস, আমার যে বেচ পার্সোনাল ব্যাচ আছে, সেই পার্সোনাল ব্যাচ যদি আমি পড়াই, তোমাকে আমি জানাই দিব ঢাকার যেখানে ব্যাচ আছে। তো তোমার ইনশাল্লাহ এই নাম্বারটা সবাই একটু টুকে রাখতে পারো, জাস্ট হোয়াটসঅ্যাপ করবা এবং জাস্ট এই বিষয়টাই, ঠিক আছে? জাস্ট এই বিষয়টাই তোমরা হচ্ছে একটু নোট ডাউন করে রাখো। এটা হচ্ছে এখানেই তোমরা হচ্ছে তোমাদের যারা বাসায় টিচার রাখার প্ল্যান করে এবং খুঁজে পায় না, তারা অ্যাকচুয়ালি আমার সাথে কনসাল্ট করতে পারো। আমার এক টিম মেম্বার আছে, সে আসলে এই জিনিসটা ইনশাল্লাহ তোমাদের একটু হেল্প করবে, বা আমি পার্সোনালি নিজেই হেল্প করবো। হ্যাঁ, কারণ তোমাদের সাথে সে কানেক্টিভিটি নাই ঢাকা মেডিকেলে কোনো একটা ভালো টিচার, বা আমার কিছু ব্যাচ কিন্তু থাকে নর্মাল অফলাইন ব্যাচ। সো যাদের আসলে সেই অফলাইন ব্যাচে পড়ার টার্গেট থাকে মেডিকেল এডমিশনের সময়, তারা হচ্ছে এই নাম্বার জানাবা, ভাইকে নক করবা, তাহলে আমি তোমাদেরকে লোকেশন দিয়ে দিব। ঢাকার দুইটা জায়গায় মূলত আমার অফলাইন ব্যাচ থাকে, আমি সেটা তোমাদেরকে সেখানেই তোমার সাথে কথা বলে নেবো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? ওকে, তো তোমরা সেখানে নক করলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবা। চলে আসি পরেরটায়। ভাই মাইটোসিসে প্রতিটি ক্রোমোজোম কতটি ক্রোমাটিডে বিভক্ত হয়? খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। আমরা জানি একটা ক্রোমোজোম বেসিক্যালি মাঝখানে দুই ভাগে ভাগ হয়, খুবই সিম্পল। মাঝখানে দুই ভাগে ভাগ হয়, মনে আছে তো? এই যে তাহলে প্রত্যেকটা ক্রোমোজোম মাঝখানে এই ভাগ হয়ে দুইটা ক্রোমাটিড তৈরি করে। কয়টা ক্রোমাটিড তৈরি করে? দুইটা।
এখন ভাই তোমরা কি জানো যে সেন্ট্রোমিয়ারের সম্পূর্ণ বিভক্তি ঘটে আমাদের কোষ বিভাজনের মানে আমাদের মাইটোসিসের কোন ধাপে? খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি মাইটোসিসের 5টা ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এদের মধ্যে কোন ধাপে সেন্ট্রোমিয়ারের সম্পূর্ণ বিভক্তি হয় এইটা তোমরা জানো কিনা? অনেকেই ভুলে অ্যানাফেজ অপশনটা দাগায়, আসলে কিন্তু অ্যানাফেজ না। মেটাফেজের একদম লাস্টে একটা লাইন তোমাদের বই লেখা আছে, ওই লাস্টের লাইনে লেখা আছে সেন্ট্রোমিয়ার সম্পূর্ণভাবে বিভক্ত হয়ে দুইটা অপত্য ক্রোমাটিড তৈরি হয়। সো খেয়াল রাখবা, সেন্ট্রোমিয়ারের সম্পূর্ণ বিভাজন বা অপত্য ক্রোমাটিডের সম্পূর্ণ সৃষ্টি হওয়া এটা কিন্তু ভাই মনে রাখবা মেটাফেজ ধাপেই হয়ে যায়। এটা কিন্তু অ্যানাফেজ ধাপের জন্য অপেক্ষা করে না। মেটাফেজ ধাপের লাস্টের দিকে এসে সম্পূর্ণভাবে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে? আর অ্যানাফেজ ধাপে মানে পরবর্তী ধাপে এই ক্রোমোজোমগুলা অর্ধেক উপরে অর্ধেক নিচের দিকে যাওয়া শুরু করে। কিন্তু পরীক্ষা যদি আসে সম্পূর্ণ বিভক্ত হয় কোন ধাপে, উত্তর হবে মেটাফেজ, ঠিক আছে? আচ্ছা, চলে আসি পরেরটায়। জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ কোন প্রক্রিয়ার ফলে? আমরা জানি আমাদের পুরো বডি, আমি আগেই বলছি, আমরা যারা ডিপ্লয়েড আছি, আমরা যারা ডিপ্লয়েড জীব মানে আমরা মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, আমাদের সবার জাইগোট, খেয়াল করো, শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে যে জাইগোট তৈরি হয়, এই জাইগোট হচ্ছে ডিপ্লয়েড, তাই না? কারণ শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট হয়েছে। ভেরি গুড। তাহলে আমরা যেহেতু ডিপ্লয়েড, তার মানে প্রত্যেকটা কোষ ডিপ্লয়েড হইতে হবে, তার মানে বাকি প্রত্যেকটা কোষ কেমন হইতে হবে? ডিপ্লয়েড। সেম টু সেম ক্রোমোজোম থাকে আমরা জানি মাইটোসিসের মধ্যে, তার মানে জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ নরমালি সব মাইটোসিসের ফল। জাইগোটের মধ্যে আমাদের ডিপ্লয়েড জীবে কোনটা হয়? মাইটোসিস। এখন পরীক্ষা আরেকটা এমসিকিউ আসে, এটা হচ্ছে যারা হ্যাপ্লয়েড জীব, যেমন ধরো শৈবাল, একটা হ্যাপ্লয়েড জীব। হ্যাপ্লয়েড মানে এই যে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n সংখ্যক, আমাদের থাকে 2n, এটা না হয় অর্ধেক n সংখ্যক। এখন ভাই খেয়াল করে দেখো, ওদের নরমালি ওদের বডি হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম, ওকে? আমার শুক্রাণু ঠিক ডিম্বাণু ধরো মিলিত হওয়ার পরে জাইগোট হলো 2n, আমাকে অবশ্যই তার বডিতে যেতে হবে, তাকে অবশ্যই n এ কনভার্ট হইতে হবে, তাই না? কারণ তার দেহটা হচ্ছে n মানে হ্যাপ্লয়েড, তার মানে অবশ্যই জাইগোটটাকে কোষ এমন একটা কোষ বিভাজন করতে হবে যেন সে এই হ্যাপ্লয়েডে পরিণত হইতে পারে। সো যারা হ্যাপ্লয়েড জীব, যারা হ্যাপ্লয়েড জীব, যাদের n সংখ্যক ক্রোমোজোম আছে, ওদের জাইগোটে তুমি আমাকে বলো তো, ওদের জাইগোটে কি হবে? মাইটোসিস নাকি মিওসিস? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, তুমি আমাকে বলো, ক্রোমোজোম সংখ্যা যেহেতু অর্ধেক হয়ে যাবে, এই অর্ধেক করার কাজটা করে কে? মাইটোসিস নাকি মিওসিস? অবশ্যই মিওসিস। এই অর্ধেক করার কাজটা করে কে? অবশ্যই মিওসিস, এটা নিয়ে কোনো ডাউট নাই। তার মানে হ্যাপ্লয়েড জীবে জাইগোটে কি ঘটে? মিওসিস। আর তুমি দেখতে পাচ্ছ ডিপ্লয়েড জীব মানে আমরা যারা আছি, আমাদের জাইগোটে নরমালি মাইটোসিসই ঘটে। এই জিনিসটা অনেকেরই প্যাচ লাগতো, আশা করি ইনশাল্লাহ প্যাচ লাগবে না। হ্যাপ্লয়েড জীবের উদাহরণ ভাই দিয়ে দিচ্ছি, যেমন শৈবাল। হ্যাপ্লয়েড জীবের উদাহরণ কি বললাম? শৈবাল। সো এখানে অলরেডি কয়েকটা এমসিকিউ পড়া হয়ে গেছে, ঠিক আছে? চলে আসে পরে। ভাইজান, কোন উপপর্যায়ে ডিএনএ অনুলিপন ঘটে? আমরা সবাই জানি আমাদের কোষ বিভাজনের যে ধাপ আছে, কোষ চক্র যেটাকে আমরা বলি, কোষ চক্র, একটা কোষ যে রেডি হয়, কোষ বিভাজন করে বা রেডি হয়, এই পুরো জিনিসটাকে একসাথে বলা হয় কোষ চক্র। এই কোষ চক্রটা আমি একসাথে পড়াই দিচ্ছি, তাহলে তোমার পুরো সকল এমসিকিউ এখান থেকে একদম একসাথে ক্লিয়ার হয়ে যাবে। যতগুলো এমসিকিউ আমাদের লাগবে আর কি, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমার এটা হচ্ছে মোটামুটি তোমার একটা কোষ চক্রের মাঝখানে, তারপর আমি এটা পয়েন্ট করতেছি। তাহলে এখানে মনে রাখবা ভাই, কোষ চক্রের এটা খুবই ইম্পর্টেন্ট। কোষ চক্রের খুবই অল্প সময় হচ্ছে সেই কোষটা বিভাজন হয় বা কি বলে মাইটোসিস ধাপটা খুবই অল্প, এই অ্যামফেজ বলা হয়, মাইটোসিস থেকে আসছে অ্যামফেজ। এই ধাপটা খুবই অল্প, তাহলে এই পুরো সময়ের মাত্র 5 থেকে 10% সময় ধরে এই মাইটোসিস প্রক্রিয়াটা হয়। বাকি পুরোটা মানে প্রায় 90 থেকে 95% সময়টাই কোষটা রেডি হয়। এই রেডি হওয়ার সময়টাকে আমরা বলি ইন্টারফেজ। ইন্টারফেজ দশা, এবং এই দশাতেই মোটামুটি ডিএনএ রেডি হওয়া সবকিছু হয়। এইটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে খেয়াল করো G1 ফেজ, একটা হচ্ছে S ফেজ, যদি আমার ছবিটা বেশি এরকম দেখাচ্ছি, একটা হচ্ছে G1 ফেজ, একটা হচ্ছে S ফেজ, আর একটা হচ্ছে G2 ফেজ। তিনটা ধাপে ভাগ করা হয়েছে। এই G1 এর সময় হচ্ছে 30 থেকে 40%। ভাই ভেরি 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 ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম বোর্ডে পার্সেন্টেজের প্রশ্ন আসে।
এস ফেজের সময় হচ্ছে 30 থেকে 50%, আর G2 সময় হচ্ছে ভাই 10 to 20%, বাকি সময়টা। খুবই ইম্পর্টেন্ট পার্সেন্টেজ। এখন আসি এই প্রত্যেকটা ধাপের কোনটাতে কি এমসিকিউ আসতে পারে। G1 ধাপে তৈরি হয় CDK, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। 3 স্টার দাও ভাই। এইটাই মূলত কোষ চক্রের অভ্যন্তরীণ নিয়ন্ত্রক, এটা অভ্যন্তরীণ প্রভাবক। মনে রাখবা আমাদের কোষ চক্রটা নিয়ন্ত্রিত হয় একটা জেনেটিক প্রোগ্রাম দিয়ে। কারণ কম্পিউটার প্রোগ্রাম থাকে না, আমাদের তো জেনেটিক কন্ট্রোল, জেনেটিক প্রোগ্রাম দিয়ে। এর মধ্যে কিছু আছে অভ্যন্তরীণ উদ্দীপক, উদ্দীপনা যোগায়, কিছু হচ্ছে বাহ্যিক উদ্দীপক। বাহ্যিকটা পরীক্ষা তেমন আসে না, ইউজুয়ালি অভ্যন্তরীণটা বেশি আসে। অভ্যন্তরীণ উদ্দীপক কোনটা? উত্তর হচ্ছে সিডিকে। খুব ইম্পর্টেন্ট। আমাদের কোষ চক্রের অভ্যন্তরীণ উদ্দীপক কোনটা? সিডিকে। কোষ চক্রের অভ্যন্তরীণ উদ্দীপককে সিডিকে। ঠিক আছে, ফাইন। নেক্সট চলে আসি ভাইয়া, খেয়াল করে দেখো, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ভাই। এই G1 দশা হচ্ছে এমন দশা যে এই ধাপে যে সকল কোষ কখনো বিভাজিত হবে না, যেমন দেখো আমাদের স্নায়ু কোষ, আমাদের রক্ত কোষ, যেগুলো কোনোদিন বিভাজিত হবে না, এগুলো সবগুলো এই ধাপে এসে আটকা পড়ে যায়, এগুলো আর সামনের দিকে আগায় না। তাহলে যে সকল কোষ বিভাজিত হবে না ওরা কোন ধাপে এসে আবদ্ধ হয়ে পড়ে? G1 ধাপে। বুঝা গেছে? আচ্ছা, এবার আসি ভাই, সিডিকে কি আরো কোনো ভূমিকা আছে? আছে। এই যে G1 থেকে, খেয়াল করেন ভাইজান, G1 থেকে S এ যাওয়ার সময় বা S থেকে G2 তে যাওয়ার জন্য কাজ করে এই সিডিকে। সো আমাদের ভেরি ইম্পর্টেন্ট সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এটা মূলত ফসফোরাইলেশন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। ফসফোরাইলেশন প্রক্রিয়ার জন্য ইম্পর্টেন্ট। তাহলে ফসফোরাইলেশনের মাধ্যমে তোমরা জানো এটিপির প্রোডাকশন হয়। সো এখানে অবশ্যই এনার্জি লাগবে, তার মানে এখানে এনার্জির সাথে একটা কানেকশন আছে। যাক, অত ডিপে আমি যাচ্ছি না, আমাদের এমসিকিউ ক্লাস। তাহলে এই ধাপ থেকে এই ধাপ, এই ধাপ থেকে এই ধাপে সিডিকে কাজ করে। তুমি বলতো ভাই সব ধাপই তো দেখাইছেন, তাহলে আপনি এই ধাপের কথা বললেন না কেন? ভাই এখানে এই ধাপে কাজ করে কে? এখানে কাজ করে কে? ভাই এই ধাপ দেখো, এখানে যখন সে এম ধাপে ঢুকবে তখন তার কোষ বিভাজন হবে, তাই না? তার মানে এই ধাপে ঢুকার জন্য তাকে একদম পাকাপোক্ত হয়ে ঢুকতে হবে, তাকে একদম পারফেক্টলি ম্যাচিউর হয়ে ঢুকতে হবে, ম্যাচিউর হইতে হবে তাকে। ভেরি গুড। এখানে নাম হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এই জিনিসটা এখানে কাজ করে। তাহলে কোষটা রেডি হইতে 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 ম্যাচিউর হয়ে এই ধাপে ঢুকবে। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এটাতে সিডিকে, এটাতে সিডিকে, এটাতে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। নেক্সট ভাইয়া খেয়াল করে দেখো, খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট ভাইজান, খুবই ইম্পর্টেন্ট। এই এস ধাপ সিনথেসিস, এস ফর সিনথেসিস। এখানে মূলত ডিএনএ সিনথেসিস হয়, মানে সহজ কথা ডিএনএ রেপ্লিকেশন হয়। কারণ তুমি জানো কোষের একটা কোষ থেকে একটা কোষ হবে, ডিএনএ তো লাগবে, ডাবল ডাবল ডিএনএ লাগবে না? সো ডিএনএ রেপ্লিকেশন হয়। তোমরা কি জানো ক্রোমোজোমের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে নিউক্লিক অ্যাসিড, তো আছেই, ভেরি গুড। এর সাথে আরেকটা জিনিস আছে, নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিনটাও কিন্তু এই ধাপেই তৈরি হয়। তো ক্রোমোজোম তৈরি করার জন্য যে মাল মশলা লাগে, এই দুইটা জিনিসই আমার এস ধাপে তৈরি হয়। এইগুলো হচ্ছে ভাই এই কোষ চক্রের মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমার মনে হয় আমি কয়েক মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ তোমাদেরকে পড়াইতে পারছি। সো ইনশাল্লাহ তোমরা এখান থেকে এমসিকিউ গুলো মিস করবে না, এবং ইনশাল্লাহ ম্যাক্সিমাম প্রশ্ন ইউজুয়ালি এই জায়গাগুলো থেকেই আসবে। এগুলো থেকেই সাধারণত প্রশ্ন আসে, এগুলো থেকে ইনশাল্লাহ আসবে, কেউ এই জায়গাগুলো মিস করো না, বুঝছো? মোটামুটি আই হ্যাভ কভার্ড এভরিথিং। ইয়েস, আলহামদুলিল্লাহ মোটামুটি এগুলোই আসে। হ্যাঁ, এখান থেকে আমি যেগুলো বলেছি এগুলো তুমি যদি ভালো করে খেয়াল রাখো, ইনশাল্লাহ এখান থেকে তোমার এমসিকিউ মিস হবে না। ওকে ফাইন, চলো আমরা একটু দেখি। কোষ চক্রের সংশ্লেষণ দশায়, মানে এস দশায়, সিনথেসিস বলছিলাম না ভাই, সিনথেসিস মানে সংশ্লেষণ, এস ধাপে কি পরিমাণ সময় ব্যয় হয় দেখছো? খুবই কম এমসিকিউ গুলা। এস ধাপে হচ্ছে 30 থেকে 40, না ভাই 30 থেকে 50, এই যে এইটা 30 থেকে 50%। 30 থেকে 40 হচ্ছে G1 ধাপে, 10 থেকে 20 হচ্ছে G2 ধাপে, আর এটা তো পুরো ইন্টারফেস, পুরো ইন্টারফেস। আচ্ছা, আগে প্রশ্নটা মনে হয় উত্তর বলিনি না? হ্যাঁ, কোন উপপর্যায়ে ডিএনএ অনুলিপন ঘটে? এস ফেজে। এস কে আছে? নাই। কি আছে? ইন্টারফেস। এই পুরোটাকে আমরা কি বলি? এই পুরোটাকে আমরা বলি, এই যে এই পাশে 90 থেকে 95 পুরোটাকে আমরা বলি ইন্টারফেস। তার মানে ইন্টারফেসের মধ্যেই এই ডিএনএ অনুলিপন ঘটে। ওকে, এই যে হয়ে গেছে ইন্টারফেস। এখানে কিন্তু একদম পুরোটার মধ্যে বলছে। ওকে, আচ্ছা, তো আরো স্পেসিফিক ভাবে বললে এস ধাপ। পরবর্তী প্রশ্নটা এইটা, তার মানে বুঝতে পারছো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, চলে আসি ভাইজান এর পরেরটায়।
কোষ চক্রের কোন ধাপে নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে? ভাই দেখো, এই যে ইন্টারফেস ধাপটা মাত্র ভাই পড়ে আসছি, এই ধাপে কিন্তু আস্তে আস্তে নিউক্লিয়াসটা রেডি হচ্ছে, তাই না? ওর ভিতরে এই যে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, হিস্টোন প্রোটিন তৈরি হচ্ছে, এটা সেটা হচ্ছে। সো এখন এই ধাপে কিন্তু এই পুরো এই অংশটাতে আমার নিউক্লিয়াসটা রেডি হচ্ছে পরবর্তী কোষ বিভাজন করার জন্য। তো এই যে সে রেডি হচ্ছে, এটি হচ্ছে বিপাকীয় অবস্থা, সে অ্যাক্টিভ অবস্থাতে সে বিভাজিত হওয়ার জন্য রেডি, এটাকে আমরা বলি বিপাকীয় নিউক্লিয়াস। এই হচ্ছে সেই বিপাকীয় নিউক্লিয়াস। এই যে কোষ চক্রে কোন ধাপে নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে? ইন্টারফেস দশায় যে নিউক্লিয়াস আছে ভাইয়া, এটাই হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস। এই ধাপে সে রেডি হচ্ছে, একটু পরে সে ফাংশন করবে। কোনটাকে আমরা বিপাকীয় নিউক্লিয়াস বলবো, কোন দশাটাকে? উত্তর হচ্ছে ইন্টারফেস দশাটাকে। বুঝা গেছে? আচ্ছা, যাক পরের প্রশ্ন চলে আসি। আচ্ছা ফাইন, চলে আসি পরেরটা, হিস্টোন প্রোটিন। এই যে ভাই পড়াইছি, হিস্টোন প্রোটিন সংশ্লেষণ হয় বা তোমার ডিএনএ সংশ্লেষণ হয়, দুইটা আসলে একই সাথে ঘটে, কারণ এই দুইটা মিলেই আমাদের ক্রোমোজোম তৈরি হয়। এই দুইটা মিলেই তৈরি হয় ক্রোমোজোম, ঠিক আছে? আচ্ছা, এটা প্রশ্নের কোন দশায়? খুবই সহজ বাচ্চা প্রশ্ন, এস দশায়। যে পারবা তার জন্য দেখবা এমসিকিউ গুলো বাচ্চাই, যে পারবা না তার জন্য বেশ কঠিন লাগবে আর কি। কোষ চক্রে কোন পর্যায়ে ডিএনএ সংশ্লেষণ ঘটে? বাচ্চা, উত্তর ভালো। কোষ চক্রে জি1 দশায় কি পরিমাণ সময় ব্যয় হয়? সবাই এটা আমাকে কমেন্ট করে জানাবা, সবার কাছে আমি এটার কমেন্ট দেখতে চাই। সো এটা যারা কমেন্ট করবে, দে আর অ্যাকচুয়ালি ডুইং দ্য ফুল ক্লাস, তারাই আসলে ক্লাসটা করতেছে। অনেকে আছে ক্লাসটা শুরু করে শেষ করতে পারে না। তো এই পর্যায়ে এখন প্রায় 21 মিনিটের মধ্যে আছে, এই পর্যায়ে যারা ক্লাসটা এখন পর্যন্ত আসছো, তার মানে তারা ক্লাসটা করতেছো, এবং যারা আসলেই ক্লাসটা করতেছো তারা কমেন্ট করে আমাকে জি1 দশার সময়টা জানাবা, তাই আমি বুঝতে পারবো ইউ আর ডুইং এ ক্লাস, ইউ আর ডুইং দিস ক্লাস অ্যাকচুয়ালি। ওকে, চলে আসি ভাই পরেরটায়। কোষ চক্রে কোন পর্যায়ে ডিএনএ এর প্রতিলিপি সৃষ্টি হয়? আই উইল নট অ্যান্সার দিস বিকজ আমরা পারো এটা। কোষ চক্রের সংশ্লেষণ দশায় ব্যয়িত সময়, মানে এস দশায় ব্যয়িত সময়। ভাই দেখছো, তার মানে এই সময় এবং এই এস দশাটা কি পরিমাণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ম্যাক্সিমাম বোর্ডে ইনশাল্লাহ কমন আসবে, আল্লাহ চাই তো। উদ্দীপকে নির্দেশিত কোষ বিভাজনের ফলে, আচ্ছা উদ্দীপক তো দেয় নাই, উদ্দীপকটা দেয় নাই, আমি উদ্দীপকটা একটু দিতে হবে, উদ্দীপকটা বাদ পড়ে গেছে, একটু ওয়েট করো। হ্যাঁ, উদ্দীপকটা দেন। উদ্দীপকটা হচ্ছে শিক্ষক ক্লাসে বললেন এই প্রকার বিভাজনের ফলে ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে। উদ্দীপকটা ছিল এরকম যে একটা বিভাজনের কোষ বিভাজনের কথা বলেছে, যেখানে ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে, যেখানে ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে। আর কিছু বলা লাগবে না ভাই, ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস, একদম ক্রোমোজোমগুলো বিন্যস্ত হচ্ছে, মানে বুঝতে পারতেছো এখানে জেনেটিক্যালি অনেক কিছু আদান প্রদান হচ্ছে। এগুলো আসলে ভাই পুরো জিনিসটা, এই স্বতন্ত্র বিন্যাসটা মূলত মনে রাখবা, এই স্বতন্ত্র বিন্যাসটাই ঘটে মায়োসিস কোষ বিভাজনে। কোথায় ঘটে? মায়োসিস। আমাদের মাইটোসিস কোষ বিভাজনে কিন্তু এই ধরনের স্বতন্ত্র বিভাজন হয় না, স্বতন্ত্র বিন্যাস হয় না, স্বতন্ত্র বিন্যাস হওয়া পসিবল না। মিওসিস কোষ বিভাজন তোমরা পড়েছো, ওখানে তোমরা প্যাকাইটিন দশা পড়ছো, কায়াজমা আছে, ক্রসিং ওভার হয়, বৈশিষ্ট্যগুলো আদান প্রদান হয়, তার মানে দিস ইজ ইন্ডিকেটিং মিওসিস সেল ডিভিশন। এটা মিওসিস কোষ বিভাজনকে বোঝাচ্ছে। তাহলে মিওসিস কোষ বিভাজনের ফলে কোনটা ঘটে? দৈহিক বৃদ্ধি, না এটা মাইটোসিস। ক্ষতস্থান পূরণ, না মাইটোসিস। বৈশিষ্ট্যগত পরিবর্তন, ভেরি গুড। এই যে ক্রোমোজোমের যখন বিন্যাস ঘটে, স্বতন্ত্র বিন্যাস ঘটে, তখন তার বৈশিষ্ট্যগত পরিবর্তন হবে, দুজনের মধ্যে কিছু ডেটা এক্সচেঞ্জ হচ্ছে, তো অবশ্যই তার বৈশিষ্ট্যগত পরিবর্তন আসবে। তাহলে আমার উত্তর হচ্ছে জিবে বৈশিষ্ট্যগত পরিবর্তন। ভেরি গুড। পরেরটা চলে আসি, মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম হতে পানি বিয়োজন ঘটে? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। কেন ভালো প্রশ্ন বললাম? কারণ এই পানির বিয়োজন কিন্তু জিনিসটা কিন্তু আসলে প্রশ্নটা একটু ঘাপলা আছে। তো অ্যাকচুয়ালি পানি বিয়োজনটা শুরু হয় প্রোফেজ ধাপে, বুঝছো? তো পানি বিয়োজন করতে করতে আসলে কি ক্রোমোজোম গুলো খাটো এবং মোটা হতে থাকে, এবং পানি বিয়োজন করতে 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 মেটাফেজ ধাপে, মানে মাঝামাঝি ধাপটাতে ক্রোমোজোম গুলা সর্বোচ্চ খাটো এবং মোটা হয়। তার মানে ওখানে তো অবশ্যই পানি বিয়োজন হয়েছে। আসলে পানি বিয়োজনটা 3টা ধাপে ঘটে, তবে নর্মালি ম্যাক্সিমাম পানি বিয়োজনটা ঘটে হচ্ছে প্রোফেজ ধাপে। সেই জন্য এটার উত্তর হচ্ছে প্রোফেজ, কারণ পানি বিয়োজন করে আস্তে আস্তে ক্রোমোজোম গুলা খাটো মোটো হতে শুরু করে। তাহলে আমরা পানি বিয়োজনের কথা যদি ম্যাক্সিমাম এখানেই ঘটে, তাহলে আমরা উত্তর দেখবো প্রোফেজ। তাহলে কোন ধাপে পানির বিয়োজন ঘটে? পানির মাইনাস, উত্তর হচ্ছে প্রোফেজ ধাপে। এবং মেটাফেজ ধাপে গিয়ে ক্রোমোজোম গুলা মনে রাখবা সর্বোচ্চ খাটো এবং মোটা হয়, সর্বোচ্চ খাটো এবং মোটা হয়, ঠিক আছে? ভুলার কোনো সুযোগ নেই। এই ধাপে গিয়ে ক্রোমোজোম গুলো সর্বোচ্চ পরিমাণে খাটো মোটা হয়, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। হ্যাঁ, এবং মেটাফেজ মানে ক্রোমোজোম গুলো মাঝামাঝি, মতে মেটা মতে মাঝামাঝি, ক্রোমোজোম গুলো মাঝামাঝি লেয়ারে থাকে, যে মাঝামাঝি লেয়ারে।
এই মাঝামাঝি এই জায়গাতে এই পোর্শন অবস্থান করে। ঠিক আছে ইনশাল্লাহ। মাইটোসিস কোষ বিভাজনে কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে? এটাও একটা ভালো প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলো তোমরা প্যাচ লাগাও, কারণ হচ্ছে ভাই এখানে একটু ঝামেলা আছে, এখানেও ঝামেলা আছে, মনে রাখবা। যদি বলে কোন ধাপে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন একই সাথে, তো এখানে একটা বলছে সমস্যা নেই। যদি বলে কোন ধাপে বিলুপ্তি ঘটে, তাহলে হচ্ছে প্রোফেজ। খেয়াল করো, টেকনিকটা খেয়াল করো। যদি বলে কোন ধাপে বিলুপ্তি ঘটতে থাকে, যদি বলে কোন ধাপে বিলুপ্তি ঘটতে থাকে তোমাদের বই অনুযায়ী, আসাম স্যারের বই অনুযায়ী, জাস্ট এই ওয়ার্ডের পার্থক্যের কারণে এমসিকিউ পাল্টা যায়। যদি বলে বিলুপ্তি ঘটে তাহলে প্রোফেজ, যদি বলে বিলুপ্তি ঘটতে থাকে প্রো মেটাফেজ, এবং বিলুপ্তি ঘটতে 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 একদম সম্পূর্ণ বিলুপ্তি হয়, যদি এই ওয়ার্ডটা ইউজ করে যে কোন ধাপে সম্পূর্ণ বিলুপ্ত হয়, সেটা উত্তর হচ্ছে ভাই মেটাফেজ। সেটা উত্তর কি বললাম? মেটাফেজ। তাহলে সম্পূর্ণ বিলুপ্ত বললে একদম পুরোপুরি নাই হয়ে যায়, এই সম্পূর্ণ বিলুপ্তি বললে, সম্পূর্ণ বিলুপ্তি বলে উত্তর হচ্ছে মেটাফেজ। এই উত্তর হচ্ছে মেটাফেজ। আমার সম্পূর্ণ বিলুপ্তি বলে না, আমার বলছে বিলুপ্তি ঘটে কোথায়, উত্তর হচ্ছে তাহলে এখানে প্রোফেজ। শেষ। এই তিনটা জিনিস তুমি খেয়াল রাখবা, তিনটা জায়গা। তো যদি বলে বিলুপ্তি ঘটে কোথায়, প্রোফেজ। যদি বলে বিলুপ্তি ঘটতে থাকে, রানিং, প্রো মেটাফেজ। সম্পূর্ণ ঘটে গেছে, সম্পূর্ণ ওয়ার্ডটা আছে, তাহলে বুঝবা মেটাফেজ। তো এই ফরম্যাটটা খেয়াল রাখলে এখানে তিনটা এমসিকিউ তুমি মোটামুটি কনফার্ম সঠিক জায়গায় ইনশাল্লাহ আসতে পারবা। তাহলে দেখা যায় অনেকেই আমরা পড়ি, ভাবি যে হয়ে গেছে পরীক্ষায়, কিন্তু আমরা মিলেও দেখি ওই নাম্বার পেয়ে গেছি, পরীক্ষার যখন রেজাল্ট দেয় তখন নাম্বারটা মিলে না, ওই দিয়ে এরকম জায়গাতে কিছু ঝামেলা হয়। এই জায়গাগুলো ক্লিয়ার করে দিলে তোমার এডমিশনের জন্য ভালো, এইচএসসি তো অবশ্যই ভালো। এইচএসসিতে মূলত এইটা বেশি আসে এবং এইটা বেশি আসে, ঠিক আছে। ওই ঘটতে থাকে এরকম ট্রিকি পার্টগুলো মূলত মেডিকেলে মূলত বেশি আসে, স্পেশালি হোয়েন ইউ উইল ফেস সাম আদার এডমিশন টেস্ট অলসো। চলে আসে পরটায়, কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়? এটা খুব ভালো একটা প্রশ্ন। কেন ভালো প্রশ্ন? আমাকে যদি স্পিন্ডল যন্ত্র না বলে ভাই স্পিন্ডল তন্তু বলতো, তাইলে আমার ঝামেলা হইতো। মনে রাখবা, স্পিন্ডল তন্তু তৈরি হয় প্রোফেজ ধাপে। তারপর সেই তন্তুগুলো একসাথে মিলে, সেই তন্তুগুলো একসাথে মিলে, সেই তন্তুগুলো একসাথে মিলে স্পিন্ডল যন্ত্র তৈরি করে। এই যন্ত্র তৈরি করে, যন্ত্র কথা বললে মনে রাখবা এর পরের ধাপের নাম কি? প্রোমেটাফেজ। তাহলে ফার্স্টের ধাপে তন্তু তৈরি হয়, পরের ধাপে সবাই একসাথে মিলে কি তৈরি করে? প্রোমেটাফেজ। খেয়াল রাখলেই ইনশাল্লাহ ভালো। তাহলে আমাকে প্রশ্ন করছে যন্ত্রের কথা, তন্তু বলেনি। তন্তু বললে প্রোফেজ হইতো, বাট বলছে যন্ত্র, যন্ত্র বলার কারণে কি হবে? প্রোমেটাফেজ। যন্ত্র বলার কারণে কি হবে? প্রোমেটাফেজ। চলো পরের প্রশ্নে যাই। ক্রোমোজোমাল নৃত্য দেখা যায় কোন দশায়? প্রশ্নটা খেয়াল করো, কয়টা বোর্ডে আসছে। রাজশাহী বোর্ড 19-17, যশোর বোর্ডের 19-এ এবং ঢাকা বোর্ডের 17-তে। অনেকগুলো ধাপে আসছে, তাই না? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভাই ক্রোমোজোম কখন ড্যান্স করবে? যখন ক্রোমোজোম কোন একটা জায়গা পাবে, ভিত্তি পাবে, তাই না? শুধু শুধু কি কেউ হাওয়ার মধ্যে লাফায় নাকি? আর ড্যান্স করে কোথায়? স্টেজের মধ্যে, রাইট? কোন একটা জায়গার মধ্যে। কেউ তো এমন হাওয়ার মধ্যে নাচতেছে, পসিবল না। সো ক্রোমোজোম ড্যান্স করবে তখনই যখন কোন সে একটা তন্তুর গায়ে লাগানো থাকবে। তার মানে আমরা সবাই জানি প্রো মেটাফেজ ধাপে যে স্পিন্ডল যন্ত্র থাকে, আমরা সবাই জানি প্রো মেটাফেজ ধাপে যে স্পিন্ডল যন্ত্র থাকে, এই স্পিন্ডল যন্ত্রের গায়ে, প্রো মেটাফেজ ধাপে যে স্পিন্ডল যন্ত্র থাকে, এই স্পিন্ডল যন্ত্রের গায়ে আমাদের ক্রোমোজোমটা লাগে, রাইট? এই স্পিন্ডল যন্ত্রের গায়ে আমাদের ক্রোমোজোম গুলো লাগে। চলো মোটামুটি এভাবে, তো এই স্পিন্ডল যন্ত্রের গায়ে আমাদের ক্রোমোজোম গুলো যুক্ত হইলো। এই যখন সে স্পিন্ডল যন্ত্রের স্পিন্ডল তন্তুগুলোর সাথে যুক্ত হয়, স্টেজ পেয়ে যায়, তখনই সে তার ড্যান্সিং শুরু করে। হ্যাঁ, এবং এই ক্রোমোজোম যখন যুক্ত হয়, যার সাথে যুক্ত হয় এই তন্তুটাকে তখন বলা হয় আকর্ষণ তন্তু। কারণ আকর্ষণ না থাকলে কি যুক্ত হইতে পারতো না। বা এটার আরেকটা টার্ম হচ্ছে ট্র্যাকশন ফাইবার। তাহলে আমরা এটাকে বলি আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার। সো আমরা ক্রোমোজোমাল নৃত্য কই দেখবো? প্রোমেটাফেজ ধাপে। মজার বিষয় হচ্ছে এই ক্লাসটা করলে দেখবে ইনশাআল্লাহ তোমার সিকিউর জন্য অনেক পড়া হয়ে যাচ্ছে। আমার মনে হয় দেখবা তুমি যদি কেউ সিকিউ নাও করে থাকো, এই ক্লাসটা করলে তুমি এই ওয়ার্ডগুলো পাচ্ছ। সো পরীক্ষায় যদি আসে তুমি এই ওয়ার্ডগুলো অ্যাপ্লাই করতে পারবা। যে কোনো একটা কোষ বিভাজনের ধাপ যদি আসে, ওই অংশে ছবি আঁকতে হবে আর 4-5টা পয়েন্ট লিখতে হবে। 6টা লিখতে পারলে ভালো। তো এই কিওয়ার্ডগুলো আসলে আমাদের পয়েন্টে থাকতে হয়, যেমন আকর্ষণ তন্তু বলে, হ্যাঁ, ট্র্যাকশন ফাইবার বলে, এবং এখানে ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়, যন্ত্র সৃষ্টি হয়, এরকম কিছু কি পয়েন্ট আছে তোমাদেরকে ভাইয়া সিকিউ ক্লাসে পড়াইছি। ওকে, তোমরা ইনশাআল্লাহ দেখে নিবা। চলো সে পরেরটায়,
মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমাল নৃত্য আরো 2বার আসছে, চট্টগ্রাম, বরিশাল, সব জায়গাতে। তো তুমি ইনশাআল্লাহ এটা অলরেডি পড়ে ফেলছো, তার মানে তোমার বোর্ডে যদি এবার এটা প্রশ্নটা আসে তুমি একদম ভালো মার্কস পেয়ে আসবা। চলে আসেন এরপরে, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়? হোয়াট ইজ বিষুবীয় অঞ্চল? বিষুবীয় অঞ্চল মানে মাঝামাঝি অঞ্চল। হ্যাঁ, আমরা জানি মাঝামাঝি থাকে মেটাফেজ দশা। এই যে আমাদের স্পিন্ডল যন্ত্র যদি এটা হয়, স্পিন্ডল যন্ত্রের ঠিক মাঝামাঝি এই ফেজটা, স্পিন্ডল যন্ত্রের ঠিক এই যে মাঝামাঝি ফেজটা, এটাই হচ্ছে তার বিষুবীয় অঞ্চল। এই বিষুবীয় অঞ্চলে আমরা সবাই জানি মাইটোসিসের মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো এই বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে। সবাই এই বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে, সবাই এই বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে। তাহলে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে কোন দশায়? মাঝামাঝি দশায়, মানে মেটাফেজ দশায়। শেষ। মেটাফেজ ধাপে কিন্তু 2-1টা এমসিকিউ আমি আবার রিভাইন্ড করে দেই। সম্পূর্ণ খাটো মোটা হয়, সম্পূর্ণ বিলুপ্তি হয় নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপের। সম্পূর্ণ পাইলেই বুঝবা মেটাফেজ বোঝানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবং ওই যে সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্তি, এটাও কিন্তু আমাদের মেটাফেজ ধাপেই বলা চলে। কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়? এই যে এটা তোমাকে আমি একটু আগে পড়াইছি, তোমার মনে হয় তোমাদের ইনশাআল্লাহ এটা পারা উচিত, তোমরা এটা পারবা। নিউক্লিয়ার মেমব্রেন যদি বলে বিলুপ্তি হয় তাহলে প্রোফেজ, যদি বলে বিলুপ্তি হতে থাকে মানে ঘটতে থাকে তাহলে হচ্ছে প্রোমেটাফেজ, আর সম্পূর্ণ কথাটা যদি উল্লেখ থাকে তখন তুমি দেখাবা মেটাফেজ। তো বিভিন্ন বইয়ে কি করছে, বিভিন্ন উত্তরগুলোতে তারা যদি হাসান স্যার ফলো করে থাকে তাহলে আমাদের এটা হচ্ছে ফরম্যাট, কিন্তু আরো কিছু বইয়ের মধ্যে আরো কিছু প্যাটার্নে লেখা আছে, সো ওইসব ক্ষেত্রে আমাদের উত্তরটা পাল্টা যায়। বাট আমরা যেহেতু আসলে হাসান স্যারের বইটা ফলো করি, আমাদের পক্ষে কিন্তু প্রত্যেকটা বই থেকে এখানে এই ওয়ার্ডে এই এত কিছু আসলে, তো এই ওয়ার্ডে এই পার্থক্য, এটাতে এরকম থাকলে এটার উত্তর এটা, এই বই থেকে এত ভাবে পড়লে তোমার আসলে পড়া মনে থাকবে না, এমনিতেই বায়োলজি মনে থাকে না। এর মধ্যে তুমি যদি আবার এই ট্রিক্সটা পড়াই দিলাম শেষ, এটা তো পারবা ইনশাল্লাহ, সহজ। এর বাইরে যদি তুমি আবার ওইভাবে করতে চাও তাহলে তোমার আসলে ভাই আটকাইতে হবে। এই জন্য ওইটা করা যাবে না। হ্যাঁ, ওইটা করা যাবে না যে আমরা একসাথে 14 বইয়ের পড়া এভাবে একই টাইপে পড়া দরকার নাই। যেগুলো এক্সট্রা তথ্য আছে আমাদের ইনশাল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষা লাগবে, ওটা আমরা এক্সট্রা করে তোমাদেরকে আমাদের মেডিকেল ব্যাচে দিয়ে দিই। ওকে, এবং আমার যে অফলাইন ব্যাচ আছে তোমরা ইনশাল্লাহ সেই অফলাইন ব্যাচে তোমরা বলছি অলরেডি, অফলাইন ব্যাচে তোমরা যারা ভর্তি হতে চাও বা ভর্তি হওয়ার প্ল্যান করে, তোমরা আমাদের মোস্টলি উত্তরের দিকে একটা এবং ইনশাল্লাহ ফার্মেটের দিকে একটা, দুইটা থাকে। তো যাই হোক, তোমরা ইনশাল্লাহ ওই হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করবা। আর শুধুমাত্র এটা শুধু ঢাকার জন্য, হ্যাঁ, কেউ আবার এটার জন্য আবার অন্য জেলা থেকে এখানে আসো না, অন্য জায়গা থেকে এখানে আসার কোনো দরকার নেই। তোমরা তোমাদের জেলাতেই মেডিকেল ব্যাচ আমাদের অনলাইনের সাথে পড়ো, ইনশাল্লাহ তুমি তাতেই ভালো করবা। তো অন্য জেলায় যদি তুমি থাকো এবং তোমার যদি ওই জেলাতে কোনো পরিচিত মানে মেডিকেল স্টুডেন্ট লাগে, সেটা তুমি আমার জানালেই হয়তো আমি ইনশাল্লাহ হেল্প করতে পারবো, এতটুকুই। আর ঢাকার মধ্যে যারা আছে বাসায় প্রাইভেটে গিয়ে অনেকে চাইতে ভাই বাসায় এসে আমাকে একটু দেখাবে কেউ, এটা আমার জন্য এটা ফ্যামিলি কন্ডিশন অনুযায়ী, কারণ অনেকে ফ্যামিলি থাকে যে এটা এফোর্ড করতে পারে, তখন তারা হচ্ছে এটা চাই, তো তারা আমাকে কনসাল্ট করলে হয়তো আমি তোমাকে এই জায়গাটা হেল্প করতে পারি। আমি জাস্ট হেল্পিং পার্টে ইনশাল্লাহ দেখতেছি, এটা তোমাকে আমি একটা ঢাকা মেডিকেলের বা সলিমুল্লাহ সোহরাওয়ার্দী মেডিকেলে একজনকে তোমাকে হয়তো আমি তোমার টিচার হিসেবে আমি তোমার কাছে দিতে পারবো, অ্যান্ড ইউ উইল গেট দ্য হেল্প ফ্রম মি। ওকে, তুমি ইনশাল্লাহ এই পয়েন্টে আমার কাছ থেকে হেল্প পেতে পারো। তো তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ হবে, ঠিক আছে? ওই নাম্বারটা যেটা ভাই অলরেডি দিয়েছি। চলে আসি, হোয়াটসঅ্যাপ মেসেজ করবা, হ্যাঁ, কল না, মেসেজ দিবা। চলে আসে পরে, কোন দশায় ক্রোমোজোম কোষের বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়? বিষুবীয় অঞ্চল মানে মাঝামাঝি অঞ্চল, সবাই পারি, মেটাফেজ, তার মানে ভাই বুঝতে পারছো কোন জায়গাগুলো হিট করে? ভেরি গুড, বুঝতে পারলে ভালো। বিষুবীয় অঞ্চলে এই যে ক্রোমোজোম গুলা বিন্যস্ত হয় মেটাফেজ ধাপে, বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম যে বিন্যস্ত হয় এই যে মাঝামাঝির দিকে, এই যে ক্রোমোজোম গুলো যে ফার্স্টে বিভিন্ন জায়গায় ছিল ওখান থেকে যারা সবাই মাঝামাঝি আসে, এই বিষুবীয় অঞ্চলের দিকে যে বিন্যস্ত হয়, বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়ার প্রক্রিয়া কি বলে? মাঝামাঝি সবাই আসতেছে, মাঝামাঝি, মেটা মানে সবকিছু মাঝামাঝি, মেটাকাইনেসিস, এই যে সব জায়গায় মেটাফেজ মানেই হচ্ছে মাঝামাঝি। তো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে। কাইনেসিস মানে হচ্ছে গতি। তাহলে মেটাফেজ ধাপে সবাই আসতেছে, বিন্যস্ত হচ্ছে, মেটাফেজ ধাপে আসতেছে, এটা আমরা বলি মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস, সিম্পল। এরপরে আসি যে এটা পড়াবো না, পড়াইছি সেম প্রশ্ন, এই বিষুবীয় অঞ্চলে থাকে কোথায়, তার মানে বুঝতে পারছো এটা তুমি ম্যাক্সিমাম বোর্ডে পাবা ইনশাল্লাহ। ওকে, চলে আসি, ক্রোমোজোমের খাটো এবং মোটা হওয়া কি বলে? ভাই ক্রোমোজোম গুলা পানি হারায়, পানিগুলো হারিয়ে, আমি একটু পড়াইছি, পানি হারায়, পানি হ্রাস পেয়ে পানির বিয়োজন করে সে খাটো মোটা হয়। কিছু জিনিস ছেড়ে দিচ্ছে, পানি হারিয়ে দিলে কোনো জায়গা থেকে যখন তুমি পানি নিয়ে যাবা, দুধ তুমি জাল দিচ্ছ, পানি সরাই ফেলতেছো জাল দিয়ে দুধটা ঘন হবে, রাইট? ঘন হবে, ঘন মানে কনডেনসেশন, কনডেন্সড মিল্ক আছে না, কনডেনসেশন। তো খেয়াল করো, এই ক্রোমোজোমের খাটো এবং মোটা হওয়া মানে হচ্ছে পানি বিয়োজন, মানে পানির মাইনাস করে দিচ্ছ, কোন জায়গা থেকে পানি সরাইলে জিনিসটা ঘন হয়, তাই না? এই কনডেনসেশন হয়, কনডেনসেশন, কনডেন্সড মিল্ক খাইছো তো?
আমার কিন্তু বেশ মজা লাগে এটা। নিচে কোনটিতে ক্রোমোজোম গতিপ্রাপ্ত হয়? গতি দশা হচ্ছে অ্যানাফেজ দশা। গতি কোনটা? অ্যানাফেজ। ক্রোমোজোম গুলা এই যে ফার্স্টে মাঝামাঝি ছিল, এই মাঝামাঝি থেকে এগুলো উপরে নিচে যাওয়া আসা শুরু করে, দুই ভাগে ভাগ হয়ে এক ভাগ উপরে এক ভাগ নিচে যাওয়া শুরু করে। খুবই ইম্পর্টেন্ট, অ্যানাফেজ ধাপে আমরা বিভিন্ন ধরনের এই যে গতিটা, ক্রোমোজোমের যে আকৃতি, এই আকৃতি অনুযায়ী কয়েকটা ভাগে আমরা ভাগ করি। এই যে কখনো ক্রোমোজোম দেখতে এরকম ভি বা এল, জে, আই, এরকম ক্রোমোজোমের বিভিন্ন ধরনের চলন দেখা যায়। ভি, এল, জি, আই আকৃতির প্রত্যেকটা নাম আছে ভাই, প্রত্যেকটা নাম। ভি মানে হচ্ছে মেটাসেন্ট্রিক, ভি মানে মেটাসেন্ট্রিক, এল মানে সাব মেটাসেন্ট্রিক, জে মানে অ্যাক্রোসেন্ট্রিক, আই মানে টেলোসেন্ট্রিক। খুবই 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 ইম্পর্টেন্ট। মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, খুবই 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 ইম্পর্টেন্ট। ভি এল জে আই, ভি এল জে আই, মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এদের মধ্যে মনে রাখবা, মানুষের মধ্যে এইটা পাওয়া যায় না, মানুষের মধ্যে টেলোসেন্ট্রিক থাকে না। এটা আবার অধ্যায় 1-এর প্রশ্ন, ভালো একটা প্রশ্ন। মানুষের মধ্যে থাকে না কোনটা ভাই? মানুষের মধ্যে থাকে না হচ্ছে টেলোসেন্ট্রিক। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো আমাদের গতিপ্রাপ্ত হয় বা গতিশীল দশা হচ্ছে অ্যানাফেজ, খুব ইম্পর্টেন্ট। গতিশীল দশা, গতিপ্রাপ্ত হয়, কিছু গতির কাহিনী আসলেই অ্যানাফেজ, গতির কাহিনী আসলেই অ্যানাফেজ, গতীয় পর্যায়ে। এবার আসে পরেরটায়, অ্যানাফেজ ধাপে মেটাসেন্ট্রিক। এই যে বললাম না আকাশে মেটাসেন্ট্রিক মানে ভি আকৃতি, একটু দেখাইছি। ভি মানে মেটাসেন্ট্রিক, এল মানে সাব মেটাসেন্ট্রিক, জে মানে অ্যাক্রোসেন্ট্রিক, আই মানে টেলোসেন্ট্রিক। তাহলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম গুলো যে আকৃতি দেখায়, উত্তর হচ্ছে ভি। মেটাসেন্ট্রিকের আকৃতি কেমন? উত্তর হচ্ছে ভি। নিচের কোনটিতে মাইটোসিস ঘটে? ভালো একটা প্রশ্ন। কোনটা মাইটোসিস ঘটে একটু তুমি তাকায় দেখো। এমিবা, ব্যাকটেরিয়া, কিছু ইস্ট, এটা কিছু না, কিছু ইস্ট আর প্লাজমোডিয়াম। তুমি এখানে তাকায় দেখো ভাই, কোনটা আমাদের এখানে একটু উন্নত আর কোনটা এক কোষী। তুমি নিজে একটু উত্তরটা দেখে তুমি আমাকে জানাতে পারো। একটা হচ্ছে এমিবা, একটা হচ্ছে ব্যাকটেরিয়া। এমিবা, ব্যাকটেরিয়া এবং একই সাথে তুমি দেখতে পাচ্ছ কিছু ইস্ট আর প্লাজমোডিয়াম। তোমাকে ভাই একটু অবশ্য অলরেডি পড়াইছি, আমার মনে হয় তোমার পারার কথা। তোমাকে একটু আগে যেহেতু পড়াইছে, আমার পারার কথা বলছিলাম। প্রাণী কোষে যখন এরকম অনেকগুলো নিউক্লিয়াস থাকে, প্লাজমোডিয়াম বলে। সো বুঝতে পারছো, এটা একটা প্রাণী কোষকে বুঝাইছে, তাই না? ওই যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন একটু আগে পড়াইছি। প্রাণী কোষে যখন অনেকগুলা নিউক্লিয়াস থাকে, ওই কোষটাকে আমরা বলি প্লাজমোডিয়াম। প্রাণী কোষে প্লাজমোডিয়াম, এই যে প্লাজমোডিয়াম, এই হচ্ছে সেই প্লাজমোডিয়াম। এটা বুঝতে পারছো, প্রাণী কোষ উন্নত কোষ, তো এখানে আসলে মাইটোসিস ঘটবে। আর এগুলো এমিবা, ব্যাকটেরিয়া, এই কিছু ইস্ট, এগুলো সব হচ্ছে অ্যামাইটোসিস। ওই যে একটু আমি তো কথা শুরুতেই বলে দিছিলাম, মনে আছে? অ্যামাইটোসিস কোথায় কোথায় ঘটে? ওইটা হচ্ছে সেই অ্যামাইটোসিস। খুবই সহজ সরল একটা প্রক্রিয়া, এবং মোটামুটি এককোষী, আদিকোষী এদের ক্ষেত্রে এই ধরনের অ্যামাইটোসিস প্রক্রিয়া আমরা দেখতে পাই। বুঝা গেছে ভাই? আমার মনে হয় বুঝা গেছে, কিন্তু আজকে মনে হয় শার্ট থেকে লাইট বের হচ্ছে। আসলে আমি বুঝতে পারিনি এই শার্টটা যে লাইটের মধ্যে এত মানে নিচ থেকে লাইট দিবে মনে হচ্ছে। আমি এক্সট্রিমলি সরি যে তোমাদের কোনো সমস্যা হয়, আমার দেখতে সমস্যা হয়। মনে হয় সমস্যা হওয়ার কথা না, কারণ বোর্ড আমার মনে হচ্ছে একদম ইনশাল্লাহ ক্লিয়ার। আর তোমাদের সাথে আমার যে ভালোবাসার বন্ধন, তোমরা আমি বলা মাত্র ইনশাল্লাহ বুঝে নিবা, তাই না? ওকে, ইনশাল্লাহ, ভেরি গুড। আমার একক বায়োলজি কোর্সের নাম হচ্ছে মাস্টার বায়োলজি। ইউ ক্যান সি ইট হিয়ার। ওকে মাই লাভ, চলে আসিয়া পরে। কোন প্রোটিন কোষকে অনিয়ন্ত্রিত বিভাজন হতে রক্ষা করে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের মনে রাখবে, আমাদের কোষ চক্র যেটা পড়াইছি, এটাকে কন্ট্রোল করে P53। কে কন্ট্রোল করে? P53। যদি এই P53 এইটার মধ্যে ঝামেলা হয়, এইটা যদি তোমার এটা যদি কোনো কারণে ডিফেক্টিভ হয়, বেশি ঝামেলা হয়, এটার মধ্যে যদি ঝামেলা হয়, তখনই আসলে তার কোষ বিভাজনটা নিয়ন্ত্রণে থাকে না। তখন আস্তে আস্তে টিউমার হয়, টিউমার থেকে পরবর্তীতে ক্যান্সার হয়। অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। বুঝা গেছে? উত্তর হচ্ছে P53। ভেরি 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 ইম্পর্টেন্ট। এই জন্য এইটাকে বলা হয় কোষের গার্ডিয়ান। এটাকে বলা হয়ে থাকে কোষের গার্ডিয়ান অফ দ্য সেল। এই যে গার্ডিয়ান অফ দ্য সেল, কোষের গার্ডিয়ান, এটাকে বলা হয় কোষের গার্ডিয়ান, যেহেতু সে কোষের অনিয়ন্ত্রিত বিভাজন রক্ষা করতেছে। কারণ দেখো ভাই, যদি একটা কোষে উল্টাপাল্টা বিভাজন ঘটে, তাহলে আজকে এই কোষটা নষ্ট হয়ে যাবে, সে পরিণত হবে না। অপরিণত অবস্থায় আরেক বাচ্চা দিল, ওখান থেকে আরেক বাচ্চা, এগুলো কিছুই থাকবে না, সবগুলো অপরিণত, কোনোটাই ভালোভাবে ফাংশনিং হবে না। তো আমার কোষটাকে রক্ষা করার জন্য P53 লাগে। যদিও মানুষের অর্ধেক সংখ্যক ডিফেক্টিভ আছে, কিন্তু বাকিগুলো মিলে সবাই মিলে ব্যালেন্স করে সেটাকে মেনটেন করে। তো এটাতে যদি ঝামেলা হয়, সেক্ষেত্রে আমার কোষ চক্রটা কন্ট্রোলে থাকে না। ওকে, কোষের যে মৃত্যু হয় ভাই, এই মৃত্যুটাও দুই ধরনের, খুবই ইম্পর্টেন্ট। এক ধরনের মৃত্যুকে আমরা বলি অ্যাপোপ্টোসিস, আরেক ধরনের মৃত্যুকে বলা হয় নেক্রোসিস। ভাই মনে রাখবা, অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে নর্মাল মৃত্যু, নর্মাল, অর্থাৎ জেনেটিক্যালি যদি কোনো একটা কোষ মারা যায়, যেমন ধরো বলা আছে কোষটা জেনেটিক্যালি ফিক্সড করা, আজ থেকে 2 বছর পরে কোষটা মারা যাবে সাপোজ,
জেনেটিক্যালি মারা গেছে, নর্মাল মৃত্যু বা জেনেটিক্যাল মৃত্যু, এটাকে আমরা বলি অ্যাপোপ্টোসিস। যদি এমন হয় তুমি বিষ দিয়ে, বিষাক্ত পদার্থ দিয়ে বা পুষ্টির অভাবে, অপুষ্টির কারণে যদি কোনো একটা কোষ মারা যায়, ইচ্ছাকৃত বাইরে থেকে মারছো, এটা বলে নেক্রোসিস। কি বলে? নেক্রোসিস। ওকে, বিভিন্ন রোগ আছে নেক্রোসিস দিয়ে, যেমন মনে করো অ্যাকিউট ইন্টেস্টাইনাল টিউবুলার নেক্রোসিস, এরকম অনেক অনেক রোগ আছে। তো ওখানে দেখা যায় কোনো একটা বিষক্রিয়া, কোনো একটা রোগের কারণে অথবা কোনো একটা ওষুধের কারণে তোমার কোনো একটা জায়গায় কোষগুলো মারা যায়। বিষ বা অপুষ্টি, যে কোনো বিষ বলতে যেই মেডিসিনটা তোমার বডিতে কোনো একটা খারাপ ইম্প্যাক্ট দিবে, অবশ্যই ওইটাই তোমার জন্য বিষ হয়ে যাবে। যদি বিষের কারণে, বিষাক্ত পদার্থের কারণে বা অপুষ্টিতে কোনো কোষ মৃত্যু হয়, এটাকে আমরা বলি নেক্রোসিস। আর নর্মাল মৃত্যু, জেনেটিক্যাল নিয়ন্ত্রিত মৃত্যুটাকে আমরা বলবো অ্যাপোপ্টোসিস। ওকে, ফাইন। এই যে জেনেটিক্যাল নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে বলা হয় অ্যাপোপ্টোসিস। এটা ভাই তোমাকে পড়াইছি, আশা করি ইনশাআল্লাহ ভুল হবে না। আর বিষাক্ত পদার্থ দিয়ে মৃত্যু হলে কি বলবো? উত্তর করে জানাবে কমেন্ট সেকশনে। চলে আসি পরেরটায়। দেহে টিউমার ছড়িয়ে পড়া কি বলে? ভাই দেখো, ধরো কোনো একটা জায়গায় দেহে কোনো একটা টিউমার হয়েছে বা কোনো একটা জায়গায় মনে করো ক্যান্সার টাইপের কিছু একটা হয়েছে, লাংস, ওখান থেকে মানুষ কাছে ছড়াই গেল অন্য একটা অর্গানে। এই যে টিউমার ছড়ায় পড়া বা ক্যান্সার কোষ ছড়ায় পড়া, এই ঘটনাটাকে বলা হয় মেটাস্টেসিস। এটা একটা মেডিকেলের টার্ম, বাট খুবই ইম্পর্টেন্ট। মেটাস্টেসিস হওয়া, বুঝছো? মেটাস্টেসিস হওয়া, এই মেটাস্টেসিস মানে হচ্ছে ছড়ায় পড়া। তো ধরো কোনো একটা বডি লাংসে কোনো একটা কার্সিনোমা বা ক্যান্সার হয়েছে, কোনো টিউমার কোষ আছে, ওখান থেকে দেখা গেল সেটা তোমার বিভিন্ন হয় ব্লাডের মাধ্যমে বা লসিকার মাধ্যমে সেটা শরীরের অন্য একটা জায়গায় গিয়ে ছড়ায় পড়লো। এই ঘটনাটাকে আমরা বলি মেটাস্টেসিস। কারণ বডির পুরো সবগুলো পার্ট ব্লাডের মাধ্যমে কানেক্টেড, পুরো সবগুলো পার্ট, একদম পুরো মানে সবগুলো পার্টই লসিকার মাধ্যমেও কানেকশন আছে। সো এদের মাধ্যমে ছড়ায় পড়তে পারে। এই ছড়ায় পড়ার ঘটনাকে আমরা বলি মেটাস্টেসিস। নেক্সট খেয়াল করে দেখো, অনকোজেনেসিস। এটা মানে হচ্ছে ক্যান্সার তৈরি হওয়াটা। অনকো মানে ক্যান্সার, সো ক্যান্সারের যে প্রভাব সৃষ্টি হওয়াটা, এটাকে বলে অনকোজেনেসিস। হ্যাঁ, অনকোলজি, অনকোজেনেসিস। নেক্রোসিস মানে মৃত্যু, এটাও মানে মৃত্যু। বিষাক্ত পদার্থ বা অপুষ্টি দিয়ে মৃত্যু, এটা হলো জেনেটিক্যাল মৃত্যু। বুঝা গেছে? পরে চলে আসি, স্পোরোফাইটিক উদ্ভিদের কোথায় মায়োসিস ঘটে? ভাই স্পোরোফাইটিক উদ্ভিদ আসলে ডিপ্লয়েড উদ্ভিদ। গেমিটোফাইটিক বললে হ্যাপ্লয়েড, এগুলো পড়ানো বেসিক পড়াশোনা। স্পোরোফাইটিক মানে হচ্ছে ডিপ্লয়েড উদ্ভিদ। আমরা সবাই জানি ডিপ্লয়েডের ক্ষেত্রে জনন মাতৃকোষ, খেয়াল করে দেখো ভাই, জনন মাতৃকোষে মায়োসিস ঘটবে। অ্যাকচুয়ালি ভাই মনে রাখবা সিম্পল কথাবার্তা, যে মায়োসিস কোষ বিভাজন যদি বলা হয়, ভাই মায়োসিস মানে মিওসিস, এটা আসলে ভুল করছে তো। মিওসিস কোষ বিভাজন খুবই সিম্পল ভাষায় মনে রাখবা, এটা নর্মালি ঘটে জনন মাতৃকোষে। জনন মাতৃকোষ, শুধু জনন কোষ বললে কিন্তু হবে না, খেয়াল রাখো, জনন কোষের মধ্যে হয় না, জনন মাতৃকোষ। কারণ এই মাতৃকোষটা হচ্ছে ডিপ্লয়েড। যে কোনো মাতৃকোষ তুমি পাইলে বুঝবা ডিপ্লয়েড। মিওসিস হওয়ার মাধ্যমে এখান থেকে জনন কোষ তৈরি হয়, ওগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। বুঝা গেছে? তো পরীক্ষায় যদি আসে মিওসিস কোথায় ঘটে, মনে রাখবা জনন কোষ না, শুক্রাণু না, ডিম্বাণু না, জনন মাতৃকোষে, সেখান থেকে বিভাজিত হয়ে শুক্রাণু ডিম্বাণু আসে। ওকে, ঠিক আছে। চলে আসে পরেরটায়। মায়োসিস কোষ বিভাজন প্রথম লক্ষ্য করেছেন হচ্ছে বোভেরি। প্রথম লক্ষ্য করেছেন কে? বোভেরি। এখন এরা নিয়ে আসলে খুব বেশি এই বিজ্ঞানের নামগুলো খুব বেশি তোমাকে জোর দিতে হবে, আসলে এরকম না। কারণ আসলে এই শুধু বোভেরি না, তোমার আর অনেকগুলো বিজ্ঞানী আসলে এখানে অনেকগুলো অবদান আছে। কেউ উদ্ভিদে দেখছে, কেউ হচ্ছে তোমার প্রাণীতে দেখছে। তো বোভেরি আসলে দেখতে পেয়েছেন হচ্ছে গোলকৃমিতে। বোভেরি দেখতে পেয়েছেন কোথায়? গোলকৃমিতে। এখন এটা হচ্ছে আরেকটা খুবই ইম্পর্টেন্ট আছে কোশ্চেন, যেমন মায়োসিস নামকরণটা করছে কে? মায়োসিস কোষ বিভাজন নামকরণটা করেছেন হচ্ছে ফার্মার এবং মুর। খুবই ইম্পর্টেন্ট, ফার্মার এবং মুর। ফার্মার এবং মুর তারা মূলত মায়োসিস নামকরণ করেছেন। তো যাই হোক, এটা যদি তুমি মনে রাখতে পারো ইনশাআল্লাহ ভালো। এটা আমি বলতেছি না যে এটা খুবই ইম্পর্টেন্ট সকল বোর্ডের জন্য, এমন না। যেহেতু এটা একটা বোর্ডে আসছে এই জন্য পড়ো, বাট এগুলোর নামগুলো তোমার হয়তো অনেক প্যাচ লাগতে পারে। এই বিজ্ঞানের নামটা তুমি হয়তো বা স্কিপ করতে পারো, বাট এটা স্কিপ করা যাবে না। আর যেহেতু অলরেডি তুমি আসলে এটা পড়েই ফেলছো আমার সাথে এখন অলরেডি, তাহলে স্কিপ করার কি দরকার? তাহলে উত্তর হচ্ছে গোলকৃমিতে তিনি প্রথম দেখতে পাইছেন। বিজ্ঞানের নাম হচ্ছে বোভেরি। হ্যাঁ, বোভেরি হচ্ছে প্রথম এই মায়োসিস কোষ বিভাজন প্রাণীদের প্রত্যক্ষ করেছেন। যে সকল ডিপ্লয়েড কোষে মায়োসিস ঘটে তাকে কি বলে? খেয়াল করে দেখো, খুবই ইম্পর্টেন্ট। মায়োসিস ঘটে কোন কোষে? মিওসাইট। নামের মধ্যে মিল আছে, এগুলার উপরের দিকে তাকানোর দরকার নেই। এগুলা ওসাইট, ফ্যাগোসাইট, পিনোসাইট, তুমি এগুলো পড়েছো অধ্যায় 1 এর মধ্যে ছিল না? ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস, ওসাইট তো তুমি বুঝো, এখান থেকে ডিম্বাণু আসে। তাহলে আমার উত্তর হচ্ছে মিওসাইট। যে সকল কোষে মিওসিস বিভাজন ঘটে নাম কি? মিওসাইট। মিওসিস বিভাজন ঘটে, উত্তর কি হবে? মিওসাইট। খুবই সিম্পল। আচ্ছা,
কোনটির জাইগোটে মায়োসিস ঘটে? আমরা জানি নরমালি জাইগোটে ঘটার কথা মাইটোসিস, তাই না? নরমালি জাইগোটে কি হওয়ার কথা? মাইটোসিস, কিন্তু মিউসিস হচ্ছে। এটা তোমাকে ভাই আগে পড়াইছি। যারা হ্যাপ্লয়েড জীব ওদের জাইগোট তো সবারই টু এন্ড, এটা কিছু করার নাই। জাইগোট তৈরি হয় দুইটা কোষের মিলনে, তো অবশ্যই টু এন্ড হইতেই হবে, দুইটা মিললে টু এন্ড, তাই না? জাইগোট টু এন্ড, ভেরি গুড। জাইগোটের মধ্যে মায়োসিস ঘটে বলছে, তাহলে এটা নরমাল না, এটা হচ্ছে মায়োসিস ঘটলে হ্যাপ্লয়েড হয়ে যাবে। এই যে হ্যাপ্লয়েড, তার মানে হ্যাপ্লয়েড জীবে মূলত এই জাইগোটের মিউসিস কোষ বিভাজন হয়। যারা হ্যাপ্লয়েড জীব ওদের ক্ষেত্রে হয়। হ্যাপ্লয়েড জীব কারা? শৈবাল। এই যে খেয়াল করে দেখো, এখানে উদাহরণ আছে ইউলোথ্রিক্স, এটা এক ধরনের শৈবাল। ইউলোথ্রিক্স হচ্ছে এক ধরনের শৈবাল, খুবই ইম্পর্টেন্ট। শৈবাল ছত্রাক অধ্যায়ে এই একটা শৈবালের গঠন তোমাকে ভালো করে বেশি পড়া লাগে, এটা হচ্ছে ইউলোথ্রিক্স। তুমি ভাইবো না ভাই এখানে অপশনটা কোত্থেকে দিল, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট জায়গা। শৈবালের উদাহরণ আছে ইউলোথ্রিক্স, আবার ছত্রাকের যে উদাহরণটা দেওয়া আছে তোমাদের বইয়ে ব্যাখ্যা সহ গঠন সব দেওয়া আছে, হচ্ছে অ্যাগারিকাস, মাশরুম। তো পরীক্ষা আসলে বইয়ের কমন টপিক থেকে প্রশ্ন দেয় এবং অপশনগুলো কমন জায়গা থেকেই দিবে। তো এই জন্য ইউলোথ্রিক্স হচ্ছে এক ধরনের শৈবাল, এটা তুমি মনে রাখো। এবং তোমার বইয়ের ছত্রাকের যে বিস্তারিত উদাহরণ যেটা দেওয়া আছে এটা হচ্ছে অ্যাগারিকাস, মানে মাশরুম। তো তুমি যদি অ্যাগারিকাস পাও বুঝে যাবে ছত্রাককে ইন্ডিকেট করা হয়েছে, অ্যাগারিকাস মানে মাশরুম। একটু পরিচিত থাকলে তোমার জন্য সুবিধা হবে। হ্যাপ্লয়েড জীবের কোথায় মায়োসিস সংঘটিত হয়? তোমাকে অলরেডি পড়াইছি এতক্ষণ ধরে হ্যাপ্লয়েড জীবের জাইগোটে, তাই না? এতক্ষণ ধরে পড়াইছি হ্যাপ্লয়েড জীবের জাইগোটের মধ্যে মায়োসিস হয়, হলে সে হ্যাপ্লয়েড জীবে কনভার্ট হয়, নাহলে সে ডিপ্লয়েড হয়ে যেত। তাকে হ্যাপ্লয়েড হিসেবে রেখেছে কে? উত্তর হচ্ছে মায়োসিস। নেক্সট, কোনটিতে মায়োসিস ঘটে? আর কথা বলবো, পড়াইছি না মায়োসিস বলে কোথায়? জনন মাতৃকোষ। এই যে তাকায় দেখো, জনন মাতৃকোষ, তার মানে ভাই বুঝতে পারতেছো ইনশাল্লাহ এখান থেকে তোমার প্রশ্ন মিস হবে না। নিচে কোনটিতে মায়োসিস ভূমিকা রাখে? মায়োসিস ভূমিকা রাখে মূলত দেহ গঠন, ক্ষয়পূরণ, অঙ্গজন না, যৌনুক্রমে মায়োসিস ভূমিকা রাখে, যৌনুক্রমে। হ্যাঁ, হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমে যে আসে মানুষের লাইফে। এই যে শুক্রাণু মানে হ্যাপ্লয়েড, জাইগোট মানে ডিপ্লয়েড, দেহকোষ ডিপ্লয়েড। এই যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা একটার পর একটা আসে, এই দশাটাকে, এই অবস্থাটাকে বলে যৌনুক্রম। মানুষের কোনো মানুষ বলো বা যে কোনো প্রাণী বলো, জীবন চক্রে একবার হ্যাপ্লয়েড থাকে না, ওই শুক্রাণু নিম্ন হ্যাপ্লয়েড, এগুলো মিলে ডিপ্লয়েড হয়। আবার পরবর্তীতে এখান থেকে একটা জনন মাতৃকোষ থেকে আবার হ্যাপ্লয়েড হয়, হয়ে তারা বাচ্চা দিবে, ডিপ্লয়েড হবে। এই যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডের সাইকেল যে চলতে থাকে, এটাকে বলা হয় যৌনুক্রম। তো যদি মিউসিস না হইতো তাহলে তো আর অর্ধেক হইতো না, ডিপ্লয়েড থেকে কখনো হ্যাপ্লয়েড হইতো না। তাহলে যৌনুক্রমের ভূমিকা রাখে কে? উত্তর হচ্ছে মিউসিস। এটা একটা মিউসিসের গুরুত্বপূর্ণ গুরুত্ব। মিউসিস কোষ বিভাজনে কোন উপধাপে সিনাপসিস ঘটে? তার মানে আমরা মেইন উপধাপে চলে আসি, খুবই ইম্পর্টেন্ট। আমাদের প্রোফেজ 1-এ 5টা যে ধাপ আছে খুবই ইম্পর্টেন্ট। ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, পড়ছো না? ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এদের মধ্যে প্যাকাইটিন ধাপ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, এবং আমি যে ওয়ার্ডগুলো বলে দেবো ওয়ার্ডগুলো মনে রাখবা। তাহলে কোন উপধাপে সিনাপসিস ঘটে? সিনাপসিস মানে হচ্ছে সিনাপসিস, সংযোগ, জোড়া বাঁধা। জোড়া বাঁধে, নামটা শুনে বুঝতে পার, জোড়া বাঁধে জাইগোট। জাইগোট কি জোড়া হয় না? শুক্রাণু মানে জোড়া লাগে। তো ল্যাপ্টোটিনের পরের ধাপের নাম জাইগোটিন। জাইগোট মানে বুঝতে পারছো দুইটা জোড়া। তাহলে আমার পরীক্ষা যদি আসে কোন উপধাপে সিনাপসিস ঘটে, উত্তর হচ্ছে জাইগোটিন। উত্তর কি? জাইগোটিন। সিনাপসিস মানে সংযোগ, জোড়া, উত্তর কি? জাইগোট, জোড়া। মিলে গেছে? আচ্ছা, মিললে তো ভালো। নেক্সট পয়েন্টে আসি, কোন উপপর্যায়ে বাইভ্যালেন্ট সৃষ্টি হয়? এইটা খুবই ভালো একটা প্রশ্ন, এবং তোমাকে এখান থেকে আমি একটা সুন্দর একটা বক্স বানাই দিচ্ছি, সবাই সুন্দর করে খেয়াল করো। এই বক্সটা পড়লে ইনশাআল্লাহ তোমার মোটামুটি এইখানকার সব প্রশ্ন হয়ে যাবে। আরে কি কালো কালার কেন? সবাই খেয়াল করো, এবং এটা খেয়াল করলে দেখবো ইনশাল্লাহ এখানে পড়া শেষ, তোমাকে আর ঘুরতে হবে না। যেগুলো পরীক্ষা আসে আমি শুধুমাত্র ওগুলোই দেখাচ্ছি ইনশাল্লাহ। ওকে, ওকে। সো ভালো করে ভালো মতো তাকাও। ফার্স্ট হচ্ছে ল্যাপ্টোটিন। ল্যাপ্টোটিন, এখানে তুমি যে ওয়ার্ডগুলো পরীক্ষার জন্য পাবা সেই ওয়ার্ডগুলো খেয়াল করো। ল্যাপ্টোটিনের মধ্যে তুমি দেখবা এই ধাপেই ফার্স্টে আলোক অনুবীক্ষণ যন্ত্রে ক্রোমোজোমগুলো দেখা যায়। আলোক অনুবীক্ষণ যন্ত্রে ক্রোমোজোমগুলো দেখা যায়, খুবই ইম্পর্টেন্ট। এই ধাপেই দেখা যায় ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার। এরপরে এখানে দেখবা ফুলের তোড়ার মতো বিন্যাস, ক্রোমোজোমগুলা ফুলের তোড়ার মতো সাজানো বিন্যাস, এটাকে বলে বুকে।
বুকে। প্রাণী দেহে বলা হয় পোলারাইজড বিন্যাস। প্রাণী দেহে এই জিনিসটাকে বলা হয় পোলারাইজড বিন্যাস। পোলারাইজড বিন্যাস, তার মানে এই ওয়ার্ডগুলো তুমি যেখানেই পাবা বুঝবা ল্যাব প্রোটিন বোঝানো হয়েছে। ঠিক আছে, নেক্সট ভাইয়া জাইগোটিন, খেয়াল করো। নেক্সট হচ্ছে জাইগোটিন। জাইগোটিন নেক্সট হচ্ছে জাইগোটিন। জাইগোট মানে জোড়া সৃষ্টি হওয়া, তাই না? তো পরীক্ষায় যদি জোড়া সৃষ্টির কথা বলে, জোড়া সৃষ্টি হয়, তাহলে বুঝবা জাইগোটিন। এই জোড়া সৃষ্টি হওয়ার ঘটনাটাকে আমরা বলি সিন্যাপসিস। সিন্যাপসিস মানেই সংযোগ, জোড়া লাগা। এবং এই যে দুইটা মিলে একসাথে হইলো, দুইটা জিনিস জোড়া লাগে, তাই না? একটা একা একা তো জোড়া লাগা পসিবল না, দুইটা একসাথে জোড়া লাগে। এই দুইটা মানে দুই মানে বাই, সেখান থেকে মনে রাখবা বাই ভ্যালেন্ট। জোড়া থেকে মনে রাখবা দুইটা মিলে বাই ভ্যালেন্ট, এই যে জোড়া। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে প্যাকাইটিন, যেটা পরীক্ষার জন্য 5 স্টার না 100 স্টার ইম্পর্টেন্ট, পরীক্ষা খুবই কমনলি আসে ভাই। প্যাকাইটিন থাকবে মনে রাখবা সব সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, কায়াজমা, কায়াজমা সৃষ্টি হওয়া, ক্রসিং ওভার, কায়াজমা সৃষ্টি হওয়া, ক্রসিং ওভার, এই সব কিছু হচ্ছে প্যাকাইটিন ধাপ। খুবই 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 ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস পরীক্ষায় আসার মতো। নেক্সট হচ্ছে ডিপ্লোটিন। নেক্সট হচ্ছে ডিপ্লোটিন। ডিপ্লোটিনের বেলা জাস্ট দুইটা ওয়ার্ড মনে রাখবে, একটা হচ্ছে লুপের সৃষ্টি হওয়া, লুপ, আর একটা হচ্ছে প্রান্তীয়করণ। লুপ আর একটা হচ্ছে প্রান্তীয়করণ। মূলত এই চারটা থেকে প্রশ্ন আসে, ডায়াগনোসিস থেকে তেমন একটা প্রশ্ন হাইলাইটেড হয় না, বোর্ডে তেমন একটা আসে না। এই চারটা তুমি, এই চারটা জিনিস ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন এবং ডিপ্লোটিন, এই চারটা জিনিসে তুমি এই ওয়ার্ডগুলো খেয়াল রাখবে এবং এগুলো থেকে পরীক্ষা আসে। এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট ফর এডমিশন অলসো। ঠিক আছে, তুমি সুন্দর করে খাতার মধ্যে এই জিনিসটা উঠে রাখবা বা বইয়ের মধ্যে স্টিকি নোট দিয়ে এক সাইডে তুমি লিখে রাখবা, তাহলে তোমার ইনশাআল্লাহ আর ভুল হবে না। কায়াজমা হচ্ছে এক্স আকৃতি, তোমরা সেটা জানো, এটা আমার এখন আর বলার দরকার নাই। ডায়াগনোসিস থেকে তেমন আর আসলে পরীক্ষায় আসে না, এটাই মূলত বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো লুপ বলছি, প্রান্তীয়করণ বলছি, মোটামুটি হয়ে গেছে আমাদের আসলে মেইন পার্ট গুলো শেষ। ঠিক আছে, এইখান থেকে তুমি অনেকগুলো এমসিকিউ পরীক্ষা অ্যান্সার করতে পারো। যেমন দেখো এখানে বলছে বাই ভ্যালেন্ট, বাই মানে জোড়া লাগে, জোড়া লাগে হচ্ছে জাইগোটিন ধাপে। জোড়া লাগে কোথায়? জোড়া লাগে জাইগোটিনে। তাহলে আমার উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে জাইগোটিন। এখানে উত্তর কি হবে? জাইগোটিন। পরীক্ষায় মনে করে আসলো যে ক্রসিং ওভার কোথায় হয়? উত্তর হচ্ছে প্যাকাইটিন। পরীক্ষায় যদি আসে কায়াজমা, কায়াজমা কার মা? কায়াজমা। কায়াজমা কোথায় হয়? উত্তর হচ্ছে প্যাকাইটিন। এভাবে মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। চলে আসি পরেরটায়, কোন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম গুলা জোড়া বাঁধে? আর পড়াবো না, জোড়া বললে কি? জোড়া বললে জোড়া, জাইগোটিন। কোন ধাপে জীবের বৈচিত্র্য সৃষ্টির প্রক্রিয়া সূচনা হয়? বৈচিত্র্য মানে ভেরিয়েশন, আদান প্রদান না হলে ভেরিয়েশন হবে না। এই যে একটু বলছিলাম ক্রসিং ওভার, খেয়াল করে দেখো, ক্রসিং ওভার মানে আদান প্রদান। তুমি দিবা কিছু, আমি দিবা কিছু, যে আদান, ক্রসিং ওভার। দুইটা ক্রোমোজোমের মধ্যে এরকম একটার সাথে এরকম করে লাগে, ক্রস করে এক্স আকৃতির কায়াজমা তৈরি হয়। তারপর এখান থেকে এখানে, এখান থেকে এখানে দুইটা ক্রোমোজোমের মধ্যে আদান প্রদান হয়। তো এই আদান প্রদানের মাধ্যমেই তো বৈচিত্র্য তৈরি হবে। তাহলে বৈচিত্র্য তৈরির জন্য দায়ী ধাপ কোনটা? উত্তর হচ্ছে প্যাকাইটিন ধাপ। এই যে খেয়াল করো, বৈচিত্র্য বললে উত্তর কি হবে? প্যাকাইটিন ধাপ। ঠিক আছে, ইনশাল্লাহ। ক্রসিং ওভার আছে, সো অলরেডি বুঝে গেছো, ক্রসিং ওভার বললেই প্যাকাইটিন। এই যে খুব কমন, ক্রসিং ওভারটা খুবই ইম্পর্টেন্ট, কয়েকবার আসছে দেখছো, ক্রসিং ওভারটা ভেরি ইম্পর্টেন্ট। আর অনেক আসছে, আমি একদম সিলেক্টিভ ভাবে তাও দুই তিনটা তোমাকে একটু দেখাচ্ছি, এই জন্য যে আসছে বোঝানোর জন্য। এটা কিন্তু আরো অনেক আছে, টেস্ট পেপার খুলে দেখতে পাবা। প্রোফেজ 1 এর কোন উপদেশের লুপ? তোমাকে অলরেডি পড়াই ফেলছি, লুপ এবং প্রান্তীয়করণ বললে কি হবে? লুপ এবং প্রান্তীয়করণ বললে ডিপ্লোটিন, তাই না? উত্তর হচ্ছে ডিপ্লোটিন। এই যে ডিপ্লোটিন। লুপ এবং প্রান্তীয়করণ বললে কি হবে? ডিপ্লোটিন। শেষ। চলে সে পর একদম লাস্টের যে ধাপটা আছে, একদম লাস্টের ধাপ, তার নাম কি? ডায়াকাইনেসিস। এই লাস্টের ধাপে গিয়ে নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি ঘটে, যেটা অলরেডি পরীক্ষায় আসছে। তুমি তো বক্সের মধ্যে অ্যাড করে রাখতে পারো, খারাপ না, যে নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি ঘটে, বক্সটা একটু সুন্দর লাগবে আর কি, নিচের গ্যাপটা ফিল আপ হবে। ডায়াকাইনেসিসের বেলা লিখে রাখতে পারো, ডায়াকাইনেসিসের বেলায়, ডায়াকাইনেসিসের বেলা লিখে রাখতে পারো নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি ঘটে। আমার লেখা এখানে একটু বাজে দেখাচ্ছে, কারণ আমি খুব দ্রুত লিখতেছি, হয়তো আর একটু আস্তে লিখতে পারতাম, বাট আমি ওয়ার্ডগুলো যেহেতু বলতেছি, আমার বইয়ের মধ্যেও আছে, আমার মনে হয় বুঝতে অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে, তো ডায়াকাইনেসিসের বেলায় আমরা নিউক্লিয়ার মেমব্রেন অবলুপ্তির ঘটনা দেখতে পাবো। তাহলে তোমার বক্সটা মোটামুটি সৌন্দর্য মণ্ডিত হলো। ঠিক আছে, তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমরা চলে আসি এর পরের প্রশ্ন। মায়োসিস কোষ বিভাজনের প্রথম নিউক্লিয়াসের প্রথম দ্বিতীয় বিভাজনের মধ্যবর্তী সময় কি বলে? দুইটার মধ্যবর্তী সময় মানে ইন্টারকাইনেসিস। এই যে ইন্টার মানে মধ্যবর্তী, তো দুইটার মধ্যবর্তী সময়কে আমরা কি বলবো? ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস। এখন আসি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন,
সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে কোথায়? অ্যাকচুয়ালি ভাইয়া আমরা জানি মাইটোসিসের বেলায়, খেয়াল করো, আমরা জানি মাইটোসিসের বেলায় মেটাফেজ ধাপে তোমাকে পড়াইছিলাম ভাইয়া সেন্ট্রোমিয়ার বিভাজন ঘটে, কিন্তু এখানে আসলে মেটাফেজ অনেকগুলো আছে, 1 2, তার মানে এটা মূলত মিওসিসের প্রশ্ন। আমরা জানি মিওসিসের বেলায় ডাবল ধাপ, তাই না? মিওসিসের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তখন এই যে ফার্স্টে একটা থেকে দুইটা কোষ হয়, তারপর সেই দুইটা থেকে আরো দুইটা হয়, তাই না? একটা আমরা বলি মিওসিস, এই ধাপটাকে এই যে এতটুকু, এই প্রথম পোর্শনটাকে আমরা বলি মিওসিস 1, দ্বিতীয় পোর্শনকে আমরা বলি মিওসিস 2। কোন ধাপে সেন্ট্রোমিয়ার বিভাজন ঘটে? মনে রাখবা মেটাফেজ ধাপেই ঘটে, কিন্তু এখানে তো মেটাফেজ 1ও আছে, এই যে এখানে মেটাফেজ 1ও আছে, মেটাফেজ 2ও আছে। কোথায় হবে? খুবই ইম্পর্টেন্ট ভাই, মনে রাখবা মেটাফেজ 2 তে গিয়ে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়। মিওসিসের বেলায় মেটাফেজ 2 তে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়, 1 এ কিন্তু সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় না। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই জায়গাটা প্যাচ লাগে। আমি প্রত্যেকটা বার আমি এই প্রশ্ন জায়গাটা পড়াই দিই, এবং আল্লাহর মধ্যে সিলেট বোর্ডে প্রথমে প্রশ্নটা আসছে। আমি জানি না সবাই জোর দেয় কিনা, বাট সবাই জোর দেওয়ার কথা, খুবই ইম্পর্টেন্ট। বুঝে গেছে? চলে আসে পরেরটায়। কেরিওকাইনেসিসে কি ঘটনা ঘটে? খেয়াল করো, কেরিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, তার মানে নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পাবে। অবশ্যই বিভাজিত হলে নিউক্লিয়াসের সংখ্যা বাড়বে। কোষের সংখ্যা বৃদ্ধি হবে কেন? দূর, কোষের কোনো সম্পর্ক নেই, নিউক্লিয়াসের কাহিনী। নিউক্লিয়াসের বিভাজন ঘটে, তাহলে উত্তর হচ্ছে 1 এবং 3। উত্তর কি? 1 এবং 3। আমি কিন্তু অনেক সময় এমন হয় একটা অপশন যখন বাদ দিতে পারবো, অটোমেটিক্যালি আরেকটা উত্তর পেয়ে যাবো। এরপরটা খেয়াল করো, ইন্টারফেস দশায় কোনটি ঘটে? ইন্টারফেস দশায় ডিএনএ প্রতিলিপন হয়, ভেরি গুড। মাইক্রোটিউবিউল সৃষ্টি হয়, ভেরি গুড। এডিপি তৈরি হয়, না না ভাই, ইন্টারফেস দশার কাজ কিন্তু এডিপি তৈরি করে না। ইন্টারফেস দশায় তৈরি হইতে গেলে তোমার কি লাগবে? হাইস্ট লাগতে পারে এটিপি। ইন্টারফেস দশায় তৈরি হতে গেলে কি লাগতে পারে? হাইস্ট লাগতে পারে এটিপি। কারণ আমার এটিপি লাগবে কোষ বিভাজন চালানোর জন্য, আমার এডিপি তৈরি করার কোনো দরকার নেই, তাই না? আমার মূলত শক্তির মুদ্রা হচ্ছে এটিপি, আমার লাগবে এটিপি, আমার এডিপি দরকার নেই। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 2। উত্তর কি? 1 এবং 2। মাঝে মধ্যে আমি একটু ক্রস চেক করে আমি আমার জিনিসটা কনফার্ম হয়ে নিই, তোমার যেন কোনোভাবে আবার ভুল হয়ে গেলে ইনকেস কোনো একটা এমসিকিউ, তুমি আবার পরবর্তীতে ভুল শিখে পরীক্ষায় ভুল দেখায় দিয়ে আসবা। সেটা একদম কনফার্ম হওয়াটা ভালো, জরুরি। বুঝে গেছে? মাইটোসিসের মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো, মেটাফেজ দশায় আমি বলছিলাম খাটো মোটা হয়, ভেরি গুড। ঠিক মাঝখানে বিষুবীয় অঞ্চলে থাকে, মাঝখানে মেটাকাইনেসিস ঘটে, মাঝখানের দিকে আসে, ভেরি গুড। উত্তর হচ্ছে 1 2 3। উত্তর হচ্ছে 3টাই, আমি দেখতে পাচ্ছি 3টাই আমার মিলে গেছে। এবার দেখি সাইটোকাইনেসিসে বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। দূর, সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের বিভাজন, কোষের সংখ্যা বৃদ্ধি, ভেরি গুড। এই ধাপে গিয়ে কোষের সংখ্যা বৃদ্ধি হয়, কারণ লাস্টে 2টা কোষ সাইটোপ্লাজমের বিভাজনের মাধ্যমে আলাদা হয়ে যায়। উত্তর হচ্ছে 2 এবং 3। তার চেয়ে বড় কথা 1 যেহেতু হচ্ছেই না, তো অবশ্যই 2 3 হবে উত্তর, কারণ এখানে তো প্রত্যেকটাই ডাবল বা ট্রিপল, কোনো সিঙ্গেল অ্যান্সার নাই। জীবের জীবন চক্রের জন্য মাইটোসিসের প্রয়োজন, কারণ এটি জাইগোটকে ভ্রূণে পরিণত করে, ভেরি গুড। আস্তে আস্তে এই মাইটোসিসের মাধ্যমে জাইগোটটা পূর্ণাঙ্গ ভ্রূণে পরিণত হয়। এটা জনন কোষ উৎপন্ন করে না ভাই, জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি করে মিওসিস, এটা বৃদ্ধি করে, ভেরি গুড। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 3। 1 এবং 3 বুঝা গেছে? তুমি ইনশাল্লাহ এইভাবে এই প্রশ্নগুলো উত্তর করবা। তুমি একটা দুটো আমি অলরেডি সবই আলহামদুলিল্লাহ পড়ে ফেলছি, এভাবে আস্তে আস্তে তুমি ধাপে ধাপে আগাবা। হ্রাসমূলক বিভাজনে কি তৈরি হয়? মিওসিসের মাধ্যমে গ্যামেট তৈরি হয়, ভেরি গুড। কোনোদিন জাইগোট তৈরি হবে না, জাইগোট তৈরি হয় মাইটোসিসের মাধ্যমে, এটা আমি তোমাকে অলরেডি পড়াইছি। বৈচিত্র্য তৈরি হতে পারে, আমরা জানি মিওসিসের মাধ্যমে বৈচিত্র্য তৈরি হয়, ওই যে কায়াজমা, ক্রসিং ওভার, প্যাকাটিন দশায়, এর মাধ্যমে আদান প্রদান হয়, বৈচিত্র্য তৈরি হবে। উত্তর হচ্ছে 1 এবং 3। চলো সে পরেরটা ভাইজান, ক্রসিং ওভার ঘটে কোথায়? ল্যাপ্রোটিন দশায় ঘটে, নাস্তাকফিরুল্লাহ। এটা ঘটে কোথায়? প্যাকাইটিন। বারবার জোর দিচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট। তার মানে এটা কত ইম্পর্টেন্ট দেখছো, এটা তোমার ইয়ের মধ্যে, এই বহুপদের মধ্যে চলে আসছে। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে, হোমোলোগাস ক্রোমোজোম, আর দরকার নেই, আমার বুঝতে পারছি 2 3 উত্তর, তাই না? সিস্টার ক্রোমাটিডের মধ্যে কিন্তু কখনোই এরকম বৈচিত্র্য হবে না, কারণ সিস্টার মানে তো একই, তো ওর আদান প্রদান হইলেই কি না হইলেই কি, সব তো একই জিনিস। নন সিস্টার, যেটা ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের মধ্যে যখন আদান প্রদান হবে, তখন সেখানে লাভ, বৈচিত্র্য তৈরি হবে। এই জন্য আমাদের ক্রসিং ওভারটা হয় নন সিস্টার ক্রোমাটিডের ক্ষেত্রে, নন, ভিন্ন। এক সিস্টার ক্রোমাটিড মানে কি একই টাইপ, ওই তো আদান প্রদান হইলেই কি না হইলেই সব তো একই, নন সিস্টারের মধ্যে হইতে হবে, জায়গাটা খেয়াল রাখার মতো। চিত্রে উল্লেখিত প্রক্রিয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্যাকাইটিন মানে মিওসিস কোষ বিভাজন, জিনগত পরিবর্তন সাধিত হয়, ভেরি গুড। জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়, প্রজাতিতে আসে বৈচিত্র্য। আমার তো 3টাই সঠিক উত্তর দেখাচ্ছে, উত্তর হচ্ছে 1 2 3। এখানে কোনো ভুল নাই, এখানে কোনো ভুল নাই, ঠিক আছে? হয়েছে, হয়েছে, সঠিক 1 2 3, 3টাই ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমাদের আলহামদুলিল্লাহ লাস্ট কোশ্চেন আমরা চলে আসতেছি ইনশাল্লাহ।
এর মাধ্যমেই আমাদের আজকে ক্লাস ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। লাস্ট কোশ্চেন, উদ্দীপকের প্রক্রিয়াটি নিচের কোথায় সংঘটিত হয়? উদ্দীপক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্রসিং, এই যে এক্স আকৃতির কায়াজমা, এই হচ্ছে কায়াজমা তৈরি হয়েছে, ক্রসিং ওভার হচ্ছে মানে মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন কোথায় হয়? আমরা জানি জড়ন কোষ হবে না, জড়ন মাতৃকোষ হবে, দেহকোষ তো বাদই। তাহলে এখন আমাদের এখানে অপশন দুইটা আছে, দুইটা হচ্ছে জাইগোটে। এখন আমরা জানি মিওসিস জাইগোটের মধ্যে নরমালি মাইটোসিস হয়, কিন্তু যদি হ্যাপ্লয়েড জীব হয়, ওই যে শৈবালের বেলায় হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস হয়। তাহলে উত্তর হচ্ছে অ্যান্সার সি। তো তোমার যদি এর আগের পার্টটুকু ক্লিয়ার থাকে ইনশাআল্লাহ তুমি এই বহুপদী সমাপ্তিষ্ঠ এগুলো তুমি সব ইনশাআল্লাহ পারবা। তোমাকে দুইটা ক্লু দিয়ে দিব, দুইটা ক্লু খুবই ইম্পর্টেন্ট, গুরুত্ব দিক থেকে খেয়াল রাখো। যদি পরীক্ষা আসে ক্রোমোজোমের সমতা রক্ষা হয় কোন কোষ বিভাজনের মাধ্যমে, আর একটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে, একটা হচ্ছে ক্রোমোজোমের সমতা, একটা ক্রোমোজোম সংখ্যা ধ্রুব। তুমি খেয়াল রাখবা ক্রোমোজোমের সমতা আর ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে। হ্যাঁ, তো খেয়াল রাখবা ভাইয়া কোনটা পরীক্ষা আসছে, সমতা নাকি ধ্রুব। যদি সমতা বলে তার উত্তর হচ্ছে মাইটোসিস। আর যদি ক্রোমোজোম ধ্রুব, একদম জেনারেশন টু জেনারেশন ধ্রুব রাখে, ধ্রুব বললে উত্তর হচ্ছে মিওসিস। এই ক্লুটা বলে দিলাম, দুইটার গুরুত্ব থেকে এই জায়গাতে সবার প্যাচ লাগে। তো আমার বিশ্বাস তোমরা ইনশাআল্লাহ এই জায়গাটাতে প্যাচ লাগাবে না। ক্রোমোজোম সংখ্যা সমতা বললে মাইটোসিস, ক্রোমোজোম যদি বলে ধ্রুব বললে উত্তর কি হবে? মিওসিস। ঠিক আছে, তাহলে আমাদের আলহামদুলিল্লাহ এই অধ্যায় শেষ। আশা করি সবাই ইনশাআল্লাহ বেশ ভালো বুঝতে পারছো। তোমার যদি কাজটা ভালো লাগে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবা। ইনশাআল্লাহ পরবর্তী লেকচারটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট অধ্যায় 7 নগ্নবীজি আবৃতবীজির এমসিকিউ ক্লাস। ইনশাআল্লাহ ক্লাস করলে দেখবা তোমার অনেক এমসিকিউ কভার হয়ে গেছে। সবাই এই চ্যানেলের সাথেই থাকো, আমি বেশ সাথেই থাকো। ইনশাআল্লাহ তোমার যে কোনো প্রয়োজনে সর্বোচ্চটুকু দিয়ে আমি তোমার সাথে থাকতে চাই। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।